আসসালামু আলাইকুম জনগণ, কি অবস্থা সবাই, কেমন আছো? তো আজকে হচ্ছে অনেকদিন পর একটা রেকর্ডিং ক্লাসে চলে আসছি এবং এই রেকর্ডিং ক্লাসটা কিন্তু একটা বিশেষ রেকর্ডিং ক্লাস, কারণ এটা হচ্ছে তোমাদের যে মহাসপ্তাহ পরীক্ষাটা হয়েছিল খুবই আলোচনা করে, খুবই হচ্ছে জম্পেশভাবে আমরা ঘোষণা দিয়ে তোমাদের জন্য একটা পরীক্ষা নামাইছিলাম। তো এই মহাসপ্তাহ প্রশ্নটার সলভ ক্লাসের জন্য, এবং যেহেতু কেমিস্ট্রি সবগুলো ক্লাসই তোমাদের আমি নিয়েছিলাম, তাই কেমিস্ট্রি সলভ ক্লাসটাও ভাবলাম আমিই নিয়ে নিই, ঠিক আছে? তো তোমাদের এই কেমিস্ট্রি সলভ ক্লাসটা নেওয়ার জন্য আমি তোমাদের সাথে থাকছি। আমার নাম তো তোমরা জানোই, তাও একটু লিখে দিই। আমার নাম হচ্ছে জিহাদ রিয়ান জিম। তোমাদের সাথে ক্লাস নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। হচ্ছে আমাদের মোটামুটি অনেকগুলো কোয়েশ্চেন আছে, আমরা ওই কোয়েশ্চেনগুলো সলভ করে দিব যেন তোমরা তোমাদের ভুলগুলো বুঝতে পারো এবং সুন্দর করে সব কিছু যেন তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। এবার শুরুতেই তোমাদেরকে একটা কথা একটু বলে নিই, হ্যাঁ? কারণ হচ্ছে ভাইয়া, মনে করো যে তোমরাও তো পরীক্ষা দিয়েছো, আমিও তো পরীক্ষা মানে মোটামুটি সলভ ক্লাস করার চেষ্টা করতেছি এখন। তো এখন তোমাদেরকে যখন সলভটা দিব, তখন তো আমি আমার সুবিধার জন্য একটা ছোট্ট কাজ করেছি। আই গেস তোমরা এটা এইটুকু ভুল আমার একটু তোমরা ক্ষমাসুন্দর দৃষ্টিতেই দেখবা। সেটা হচ্ছে আমি আমার সুবিধার জন্য একটু সবগুলা কোয়েশ্চেনের অ্যান্সার এ নাম্বারে এনে রেখে দিছি, ঠিক আছে? আমি জানি তোমাদের কোয়েশ্চেনের মধ্যে এ বি সি ডি অনেকগুলো অপশনে ঘুরায় ছিল, কিন্তু বুঝোই তো ভাইয়া, মানে সকাল থেকে তোমাদের ক্লাস নিচ্ছিলাম, এখনও হচ্ছে আবার তোমাদেরকে নিয়ে কাজ টাজ করে মিটিং করে এখন আবার হচ্ছে তোমাদের জন্য তোমাদের ক্লিয়ারের জন্য সলভ কাজটা দিচ্ছি। সো এইটুক ভুল একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখো যে আমরা হচ্ছে সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার আমি এ নাম্বারে রাখছি। তোমাদের পরীক্ষার মধ্যে কোয়েশ্চেনের অ্যান্সারগুলো বি সি ডিতে ছিল, বাট আমি আমার সুবিধার জন্য যেন আমি কোনো কিছু ভুল পড়িয়ে না ফেলি, সেটার জন্য হচ্ছে আমি এ নাম্বার অপশনেতে সবগুলো অ্যান্সার রেখে দিয়েছি। তোমরা একটু কষ্ট করে হচ্ছে জিনিসটা আমাকে বুঝাতে সুযোগ করে দিও, বাকি তোমাদের পরীক্ষা আমি বোঝানোর চেষ্টা করব। তাও এত কিছুর পরও, এত প্রিপারেশনের পরও যদি কোনো ভুল টুল যায়, তাহলে অবশ্যই আমাকে জানাবা। হাউস অফ কেমিস্ট্রি গ্রুপ তোমাদের সঙ্গে সবসময় ওপেন আছে, যেন এখানে দিলে আমি সব কিছু সলভ করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো চলো আমরা দেরি না করে শুরু করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই হচ্ছে আমাদের আজকের প্রথম কোয়েশ্চেনটা চলে আসবে, যেটা হচ্ছে ফার্স্ট পেপারের 5 নম্বর অধ্যায় থেকে। তাহলে আমরা একটু চ্যাপ্টারের নামগুলো লিখে দিই। এটা হচ্ছে ফার্স্ট পেপার এর চ্যাপ্টার 5। ওকে, চ্যাপ্টার 5 থেকে কোয়েশ্চেনটা কি করেছে একটু দেখি চলো। কোয়েশ্চেনটা করেছে ভাইয়া যে একটা অ্যান্টিঅক্সিডেন্ট কোনগুলো মনে আছে তোমাদের কাছে? বিএইচএ, বিএইচটি, টিবিএইচকিউ, ওইগুলো টাইপের জিনিসপাতি। ওরা কি করে বলতো? ওদের মেইন কাজ কি? নামের মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, মানে অক্সিডেন্ট থামায় যে। সো এখানে অক্সিডেন্ট থামায় কে বলতো? এই যে অক্সিডেন্ট দ্বারা জারণ বিজারণ বিক্রিয়া মন্থর করে দেয়। সো এটা কিন্তু সত্য কথা। এবার তাপমাত্রা কেউ নিয়ন্ত্রণ করতে পারে? কোনো প্রিজারভেটিভে কিন্তু তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না, তাহলে এটা হচ্ছে বাদ। ও কি পানি শোষণ করে? না, ও কিন্তু পানি শোষণ করতেও পারে না। তাহলে অ্যান্সার কোনটা হবে জনগণ বলো তো? এই যে এ নাম্বারটা। সুন্দর করে আমাদের অ্যান্সার হয়ে গেছে। তাহলে অ্যান্সার এ নাম্বারটা আমি লিখে দিলাম, ঠিক আছে ভাই? কারো অসুবিধা আছে? না ইনশাল্লাহ। চলো তাহলে পরেরটার মধ্যে যাই। এখানে আছে ভিনেগার। এবার ভিনেগার একটু ডেফিনেশনটাও বলে দেই যে ভাই ভিনেগার কি জিনিস। সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড যেটা আছে CH3COOH, এইটার 6 থেকে 10% যে জলীয় দ্রবণটা আছে, এটার নামে কিন্তু কি বলতো ভাইয়া? ভিনেগার। এবার এই ভিনেগারটা যেটা আছে সেটা কি করে একটু বলে দিই। সেটা হচ্ছে অম্লীয় পরিবেশ সৃষ্টির মাধ্যমে খাবার সংরক্ষণ করে। কারণ মনে আছে, ও কিন্তু পিএইচটা অনেক বেশি কমায় ফেলে, তাই না ভাই? পিএইচ সে কমায় ফেলে। পিএইচ কমায় ফেলে কার মাধ্যমে বলতো? H+ ত্যাগের মাধ্যমে। এই যে বিক্রিয়াটা মনে আছে কিনা, যে যেহেতু ও একটা অ্যাসিড, ও কি করে বলতো? H+ ছেড়ে দেয়। তাহলে কি CH3COO- এবং এখানে হচ্ছে H+। এই H+এর মাধ্যমে সে কিন্তু কি করে বলতো? মৃত জীবাণুগুলোকে সে ধ্বংস করে ফেলে পিএইচ কমানোর মাধ্যমে। এরপর কি আছে? ব্যাকটেরিয়ার অ্যাক্টিভ সাইট নষ্ট করে দেয়। এই যে H+টা বের করে সে কি করে? ব্যাকটেরিয়ার অ্যাক্টিভ সাইটকে নষ্ট করার মাধ্যমে তাকে ইনঅ্যাক্টিভ করে ফেলে। আর লাস্ট কি আছে? কিলেটিং এজেন্ট হিসেবে কাজ করে। না, কিলেটিং এজেন্ট কি কি ছিল মনে করে দেখো তো। কিলেটিং এজেন্ট ছিল ভাইয়া EDTA আর হচ্ছে ইথিলিন ডাইঅ্যামিন, এই দুইটা, তাই না ভাই? এই দুটো ছাড়া কিন্তু আমরা কাজ করতে পারবো না। সো এই লাস্টের অপশনটা হবে না। তাহলে অ্যান্সার কি বলতো? 1 এবং 2। তাহলে এখানের মধ্যে দুটো অ্যান্সার চলে আসলো। তাহলে এটা অ্যান্সারের মধ্যে আমরা কাজ করে ফেললাম, ঠিক আছে? চলো তাহলে পরের কোশ্চেনের মধ্যে চলে যাই। এবার এখানটার মধ্যে যখন কাজ করব, কোনটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। দেখো ভাই, প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে যখন কাজ করবো আগে বুঝো। অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আছে সেটা কিন্তু অনেকগুলো এক্সাম্পল আছে, যেমন BHA, TBHQ বা এখানে BHT, এগুলো যেগুলো আছে এগুলোও কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট। এই তিনটাও কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট। এই তিনটাও কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট, কোনো সমস্যা নাই। কিন্তু এই তিনটা সমস্যা হচ্ছে এটা কিন্তু প্রাকৃতিক না। এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু প্রাকৃতিক না। এটা কি বলতো? এটা হচ্ছে কৃত্রিম। তাহলে প্রাকৃতিক কোনগুলো আছে? প্রাকৃতিক হচ্ছে এই যে BHA, BHT, TBHQ, এগুলো বাদ দিয়ে বাকি যা আছে সেগুলোর জন্য, ঠিক আছে? ও আচ্ছা, EDTA এর কথা বলে গেছি বলে। এই EDTA হচ্ছে কিলেটিং এজেন্ট, হ্যাঁ। এই 1 আর 3 এই দুটো, 1 আর 2 আর 4 এই দুটো অ্যান্টিঅক্সিডেন্ট। এই মাঝখানে হচ্ছে আছে ও হচ্ছে কিলেটিং এজেন্ট।
এই মাঝখানেরটা হচ্ছে কিলেটিং এজেন্ট, আর বাকি থাকলো কে তাহলে বলো তো? বাকি থাকলো তাহলে এই নাম্বারটা বি ক্যারোটিন। ঠিক আছে ভাই, ভিটামিন বিটা ক্যারোটিন এগুলো সবই প্রাকৃতিক জিনিস। ঠিক আছে, মাঝে মাঝে হচ্ছে ভিটামিন এও ইউজ হয়ে থাকে। সো অনেক কিছু এরকম আছে, একটু দেখে নিও। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা একটু গেল আমাদের। আমি একসাথে বলে বলে যাচ্ছি এই কারণে, কারণ আমি তোমাকে হয়তো পরীক্ষায় দিছি অ্যান্টিঅক্সিডেন্ট, মানে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ দিছি বা অ্যান্টিঅক্সিডেন্ট এক্সাম্পল দিছি বা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট দিছি, পরীক্ষায় শুধু অক্সিডেন্ট আসতেই পারে। তোর জন্য জাস্ট বলে দাও যে ভাই বিএইচএ বিএইচএ টিবিএইচকে এগুলো অক্সিডেন্ট হয়, এটাই আসতে পারে যে ভাই কিন্তু নিচে কোনো কিল্টিং এজেন্ট। সো আমি কিন্তু ওই জন্য একবারে বলে বলে যাচ্ছি। সো যার যেটা মাথায় আসে ওটা কিন্তু একটু বুঝে নিও ভাই। হ্যাঁ, আচ্ছা, চলো তারপরটায় যাই। গ্লুকোজ থেকে অ্যালকোহল তৈরির সময় ব্যবহৃত এনজাইম। তাহলে জনগণ তোমরা একটু আমাকে বলে দেখো দেখি এখানে মনে আছে কিনা। সবার আগে স্টেপগুলো একটু মনে করে দিই তোমাদেরকে। C12H22O11 এটা কি বলতো? আমার সুক্রোজ। সুক্রোজের মধ্যে যখন তুমি পানি যোগ করো তখন এখানে ইনভার্টেজ দেওয়া মাত্রই, আমি সবগুলো লিখে দিচ্ছি, হ্যাঁ, ইনভার্টেজ দেওয়া মাত্রই কি হয় বলতো? একটা হয়ে যায় হচ্ছে গ্লুকোজ, আর একটা কি হয়ে যায় জনগণ বলতো? ফ্রুক্টোজ। এই যেটা হয়ে গেল। এবার এই যে গ্লুকোজ আর ফ্রুক্টোজটা আছে, এই গ্লুকোজটাকে আমরা কি করি বলতো? আমরা হচ্ছে এই গ্লুকোজটাকে সাথে কি দেই? জাইমেজ এনজাইম দিই। এই জাইমেজ এনজাইমের কাজ কি বলতো? যে কোনো কিছুকে অ্যালকোহলে কনভার্ট করা, আর তার সাথে কোন গ্যাস বের হয় বলতো ভাইয়া? কার্বন ডাইঅক্সাইড। এবার এই অ্যালকোহলকে জারণ করার জন্য যেন আমরা কি করি মনে আছে? এখানের মধ্যে আমরা O2 দিয়ে কি করি বলতো? এই যে এখানে অ্যাসিডোব্যাক্টর ইউজ করি। ফলে যেন সে কি হয়ে যায় জনগণ বলতো? তীব্র জারণ করলে সে কিন্তু মল্ট ভিনেগার পদ্ধতিতে অ্যাসিড ক্রিয়েট করে ফেলে, তাই না ভাই? এটাকে আমরা ভিনেগার বলে থাকি। সো এবার তাহলে বলো কোশ্চেনের মধ্যে কতটুকু আসছে? এটা আমরা সলিউশনের জন্য পুরোটা একবার বলে দিলাম, যে একবার ঝালাই করে নিই। হ্যাঁ, ঝালাই করে নিই। এবার তাহলে বলো তো ভাই তোমাদের কতটুকু লাগছে? তোমাদের লাগছে হচ্ছে ভাইয়া এই যে এখানে মধ্যে তোমাদের কতটুকু লাগছে যে ভাই গ্লুকোজ থেকে অ্যালকোহল বানাইতে, তার মানে সেকেন্ড স্টেপটা। তাহলে কোনটা ইউজ হবে বলো তো? জাইমেজ। অ্যান্সার হবে জাইমেজ। ঠিক আছে ভাই, সবগুলো কিন্তু একসাথে রিভিশন সহ হয়ে যাচ্ছে, তাই না ভাই? তো সবাই একটু ভালো করে দেখবো কিন্তু, হ্যাঁ, কারণ এখানে একসাথে আমি অনেকগুলো এমসিকিউ জন্য কাভার হয়ে যায়, অমনে একবারে যাচ্ছি। ঠিক আছে, তাহলে একবারে রিভিশনও হয়ে গেল, আবার কি এমসিকিউ সলভও হয়ে গেল, এক ঢিলে দুই পাখি, তাই না ভাই? চলো পরেরটার মধ্যে কি আছে? পরেরটার মধ্যে হচ্ছে চিনি। মাত্র পড়ে আসছে আগের পেজে। বলো, চিনি আছে, চিনি মানে কি বলতো? এই যে C12H22O11 পানি দিছি, ইনভার্টেজ দিছি, তাহলে বলো কি হয়? গ্লুকোজ আর ফ্রুক্টোজ। C12H6H12O6। এবার মাত্রই পড়ে আসছো এই C6H12O6 যেটা আসছে, জাইমেজ দিলেও কি হয়ে যায় বলতো? অ্যালকোহল। আগের পেজে আমি তোমাকে পড়াই ফেলছি অলরেডি। এবার এই অ্যালকোহলের জারণে কি উৎপন্ন হয় বলো? অ্যালকোহলের জারণে কি উৎপন্ন হয়? মাত্র পড়ে আসছে এই যে অ্যাসিডোব্যাক্টর। তার মানে কি বলতো? অ্যাসিডোব্যাক্টরের প্রেজেন্সে এখানে তৈরি হয়ে যায় ইথানোয়িক অ্যাসিড, তাই না? এর 6 থেকে 10%কে আমরা কি বলি বলতো? ভিনেগার বলি। সবাই কি আমার কথাগুলো ধরতে পারতেছি ভাইয়া? দেখো খুবই ইজি জিনিস, কিন্তু খুবই ইন্টাররিলেটেড জিনিস, যে আগের কোশ্চেনের মধ্যে পড়ছি, পরের কোশ্চেনটা একবারে পড়া হয়ে গেছে। ঠিক আছে, সো এরকম যখন আমি কথাগুলো বলবো, কথাগুলো খুব সাবধানে শুইনো। হ্যাঁ, আমারও কিছু ভুল হইতেই পারে, আমিও তো মানুষ, তাই না? সো কোনো কিছু ভুল হলে ভাইকে ধরাই দিবা। আবার যদি তোমাদের কোনো কিছু কনফিউশন হয় তাহলে জিজ্ঞেস করবা। ঠিক আছে, সব কিছু একটা কি ইন্টারেক্টিভভাবে আমরা চলবো। ঠিক আছে ভাই, যেহেতু এখন আর মনে করো অন্যবারের মতো আর কটা ক্লাস আছে না ক্লাস আছে, কোশ্চেন অনেক সময় করা হয় বা হয় না। সো হাউস অফ কেমিস্ট্রি গ্রুপটা কিন্তু আজীবনের জন্য ভাই। ঠিক আছে, সো তোমরা হাউস অফ কেমিস্ট্রি গ্রুপেতে প্রবলেম নিয়ে পোস্ট দিবা, কোনো কিছু না পারলে পোস্ট দিবা, সব কিছু জানাবা। এখন তো ক্লাস নাই, সো তোমাদের ভাইয়া ফ্রি থাকবো ইনশাল্লাহ। তুমি একটু পোস্ট দিও, জানাও, ইনশাল্লাহ আমি সব কিছু বলে দিব। ওকে, চলো পরেরটার মধ্যে কি আছে? এবার দুইটা মৌলের পরমাণু নিয়ে কাজ করতেছি। বহিঃস্তরে ইলেকট্রনের কাঠামো আছে, যেখানে NH2NP1 এবং NH2NP6 হলো দুটি মৌল পরস্পরের সামনে কোন গ্রুপে অবস্থান করবে? ওকে, দুটি মৌলের পরমাণু বহিঃস্তরে ইলেকট্রনের কাঠামো NH2NP1 এবং NH2NP6 হলে দুটি কোন গ্রুপে অবস্থান করবে? মৌল দুটি কোন জায়গায় অবস্থান করবে? আচ্ছা, হলে মৌল দুটি পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থান করবে? তাহলে চলো দেখি এখানে কি হয়েছে। প্রথমটার মধ্যে এখানে কি NH2NP1 আছে। সো NP1 মানে কি? এটা কি বলতো? 2+1+10 মানে হচ্ছে গ্রুপ 13 হবে। এটা হয়ে যাবে গ্রুপ 13, তাই না? এটা গ্রুপ নাম্বার হয়ে যাবে 13। খুব ভালো কথা। আর আরেকটা কি? আরেকটা হচ্ছে ভাইয়া এখানের মধ্যে কি আছে? NH2NP6। তাহলে এবার আমাকে বলো কি হচ্ছে? 2+6+10, তাহলে মোট কত বলো তো? 18।
তাহলে এটা হচ্ছে গ্রুপ 18-এর মধ্যে কাজটা করে ফেলছি আমরা, রাইট? সো এখানের মধ্যে 13 আর 18 হবে। ও নাইস, হ্যাঁ পারছি তো। ঠিক আছে, আমি কনফিউজ হয়ে গেছিলাম যে ভাই কী কোশ্চেন করলো। ঠিক আছে, আমি এটাকে পর্যায়ে দেখতেছিলাম যে পর্যায় 3 গ্রুপ 18, এই জন্য আমি বুঝতে যে অপশন কোনটা হবে তাইলে। এখন দেখি যে না, দুইটাই গ্রুপ দেওয়া। হতাশ। ঠিক আছে, চলো পরেরটা কি হয়েছে। পরেরটার মধ্যে আছে পারমাণবিক ভরের একক কি। এটা হচ্ছে ভাইয়া পারমাণবিক ভরের একক হচ্ছে ভাই অ্যাটমিক মাস ইউনিট। এটা হচ্ছে ভাইয়া অ্যাটমিক মাস ইউনিট। বলতো এটার ভ্যালুটা জানি কত? এটার ভ্যালুটা হচ্ছে ভাইয়া হাইড্রোজেনের 1/12 সমান 1.64 × 10⁻24 গ্রাম। ঠিক আছে, এবং এটা হচ্ছে কত সংক্ষেপে আমরা এটাকে বলি, সংক্ষেপে এটাকে বলি AMU, এটাকে বলে আমরা AMU বলবো। ঠিক আছে, তো অ্যান্সার হবে এ নাম্বারটা। ঠিক আছে, সহজ জিনিস, সহজ কোশ্চেন, সহজভাবে আগায় যাচ্ছি, তাই না ভাই? চলো পরেরটায় যাবো আমরা। পরেরটার মধ্যে হচ্ছে নিচের কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ। ঠিক আছে, এবার মাথায় রাখবা ভাইয়া, আমার কার্বনের হচ্ছে 14 যে গ্রুপটা আছে, এই 14টা হচ্ছে ভাই তেজস্ক্রিয় আইসোটোপ। এটা মাথায় রাখতে হবে একটু। দুইটা আইসোটোপ তেজস্ক্রিয় আছে, কার্বনের 14, মানে অনেকের অনেকগুলো আছে, বা সবচেয়ে বেশি আমরা পরীক্ষায় আসতে দেখি কার্বনের 14 আর ব্রোমিন। ঠিক আছে, কার্বনের 14 যেটা আছে সেটা মনে রাখবা, ব্রোমিন স্টারটা মনে রাখবা, আর আয়োডিন স্টারটা মনে রাখবা। পরীক্ষায় এইগুলো হচ্ছে আসতে পারে। ঠিক আছে ভাই, তো এগুলো হচ্ছে ভাই মনে রাখো। তাহলে এখানের মধ্যে আর কোনটা কোনটা আছে, অ্যান্সার হচ্ছে এই কার্বনটা। ঠিক আছে ভাই, কার্বনটা অ্যান্সার। আচ্ছা, পরেরটা কি? পরেরটা হচ্ছে পরমাণু কোন ধর্মের উপর নির্ভর করে NMR। মনে রাখবা NMR কি বলতো? NMR হচ্ছে আমার পুরো জিনিসটা কাজ করবে হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্সের উপর। এখন মামের মধ্যেই আছে ভাই, ঠিক আছে, যে এখানের মধ্যে আমরা কি করতেছি, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স করতেছি। সো এখন এখানের মধ্যে M যেটা আছে, সে Mটা কি বলতো ম্যাগনেটিক করতেছে। তাহলে এখানে মনে রাখবা, এখানে বেসিক্যালি কি করা হয়, হাইড্রোজেন ইউজ করা হয়। এই হাইড্রোজেনের ইলেকট্রন নাম্বার কত? 1s1, যেখানে হচ্ছে একটা ইলেকট্রন বিদ্যমান। এখন যতক্ষণ পর্যন্ত এক স্পিনে ইলেকট্রন আছে ততক্ষণ পর্যন্ত সে চৌম্বক ধর্ম প্রদর্শন করতে পারে। এবার খেয়াল করো ভাইয়ারা, যে চৌম্বক ধর্ম যখন সে প্রদর্শন করছে তখন কিন্তু কি ওই ধর্মের ভিত্তিতে তাকে অ্যালাইনমেন্ট চেঞ্জ করা যায়। সাপোজ তোমার ভিতরে একটা চৌম্বক আছে, বা তোমার ভিতরে হাইড্রোজেনের একটা সার্টেন জিনিস আছে, তোমাকে যখন একটা উচ্চ চৌম্বক ক্ষেত্রের মধ্যে নেওয়া হবে তখন সবগুলো চৌম্বক ক্ষেত্র যদি সুস্থ অবস্থায় থাকে, তোমার সেলের সব যদি সুস্থ অবস্থায় থাকে, তাহলে কি হবে, তোমার দেহের যেহেতু 80% পানি, তাই বেশিরভাগ হাইড্রোজেনই সেম অ্যালাইনমেন্ট চলে আসবে যদি সেলটা সুস্থ থাকে। তাহলে যেই সেলগুলা অ্যালাইনমেন্ট সেম দিচ্ছে না, ওরাই কি অসুস্থ না? কথাটা বুঝাই বলি, আমাদের দেহের 80% পানি, ঠিক আছে, এই পানির মধ্যে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রন একটা, ম্যাগনেটিক ধর্ম আছে। ঠিক আছে, এবার যখন তুমি চৌম্বক ক্ষেত্র উচ্চ দিবা তখন সবগুলো হাইড্রোজেন যেহেতু চৌম্বক ক্ষেত্র করে রাখছে, তাই ওরা কি করে, তাই ওরা হচ্ছে একদিকে অ্যালাইনমেন্ট ফিক্সড হয়ে যায়। আবার যখন চৌম্বক ক্ষেত্র সরায় ফেলবা ওরা আগের জায়গায় ফিরে আসবে। এখন এই যে চেঞ্জটা, যে চৌম্বক ক্ষেত্র দিচ্ছ ফলে একরকম অ্যালাইনমেন্ট, সরাই ফেললে আবার সাথে সাথে আরেকরকম অ্যালাইনমেন্ট, এটা কারা দিতে পারবে, যেগুলো সেল হচ্ছে সুস্থ। এখন যেই সেলগুলাই এরকম ডানা চেঞ্জ দিতে পারতেছে না, যে একটু পরে আমার একদিকে অ্যালাইনমেন্ট হয়ে যাব, একটু পরে চৌম্বক ক্ষেত্র সরাই ফেলে আরেকরকম অ্যালাইনমেন্ট হয়ে যাব, তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি হচ্ছে NMR বা MRI, তুমি যেটা বলতে চাও। ঠিক আছে, NMR উপর বেস করে MRIটা করা হয় আর কি। সো এখন বেসিকটা হচ্ছে ভাইয়া, যে পুরো জিনিসটা তাহলে কাজ করছে কার উপর, ম্যাগনেটিক প্রপার্টির উপর, যে হাইড্রোজেন সবগুলা সেম দিকে হচ্ছে কি হচ্ছে অ্যালাইনমেন্ট হচ্ছে, কার উপর ডিপেন্ড করবে, আমার ম্যাগনেটিক প্রপার্টির উপর। ঠিক আছে ভাই, আচ্ছা পরেরটার মধ্যে কি আছে, হাইড্রোজেন বর্ণালী কি। হাইড্রোজেন বর্ণালী হচ্ছে ভাই দুই রকম বর্ণালী, একটা হচ্ছে বিকিরণ বর্ণালী, একটা হচ্ছে শোষণ বর্ণালী। হাইড্রোজেনের বর্ণালীটা হচ্ছে শোষণ বর্ণালী, মানে ও শোষণ করে। ঠিক আছে ভাই, একটু মুখস্থ টাইপের জিনিস, একটু পড়ে নিও। ঠিক আছে ভাই, আচ্ছা পরেরটার মধ্যে কি আছে, যে নিচের আলো, লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য কোনটা। ঠিক আছে, আমরা সবাই জানি যে বে নি আ সহ কলা ছিল, মনে আছে না, যে কি আছে, বে নি আ স হ ক লা। সো লালটা তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়, আমরা জানি যে ভাই একদম 647 থেকে 780 ন্যানোমিটার পর্যন্ত যেটা আছে সেটা এইখানে বসে। আর শুরু হয় কি দিয়ে, শুরু হয় হচ্ছে 380 থেকে 424 বা এরকম টাইপের কিছু একটা ছিল, 424 থেকে 450, 450 থেকে 500, 500 থেকে কি 575, 575 থেকে 590, তারপর কি 590 থেকে 647। সো এরকম রেঞ্জগুলো কিন্তু আছে। সো এখানে তোমার কোশ্চেন কিন্তু এতগুলো চায় নাই, কোশ্চেন করে চাইছে কি বলো তো ভাই, এই 647 থেকে 780, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে আর কি। হ্যাঁ, সো খুব দ্রুত আগায় যাচ্ছি আমরা, এবং এটা হচ্ছে কি আমার লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য। ওকে ভাই, আচ্ছা পরেরটার মধ্যে কি আছে, পরেরটার মধ্যে ব্রেনের চিকিৎসায় কার্যকর থেরাপি কোনটা। মনে রাখবা, যে কোনো টাইপের ব্রেনের চিকিৎসা, মস্তিষ্কের মধ্যে হচ্ছে অন্য কোনো কাজ করাটা, ওরা যদি যে কোনো কিছু বলুক না কেন, তুমি সবসময় মনে রাখবা অ্যান্সার হবে আয়ার,
বলো অ্যান্সার কি আয়ার। এটা সবসময় মনে রাখবো ভাইয়া, যে মস্তিষ্কে যে কোনো কাজ বলে অ্যান্সার কি আয়ার। আর যদি কোয়েশ্চেনের মধ্যে মস্তিষ্কের কাজ বাদ দিয়ে যদি জাল টাকা বা জাল পাসপোর্ট বলে তখন অ্যান্সার হবে ইউভি। দুটো কথা মনে রাখতে বলছি, ব্রেন বা মস্তিষ্কের যে কোনো চিকিৎসা যদি বলে অ্যান্সার হবে আয়ার। আর যদি জাল টাকা বা জাল পাসপোর্ট বলে, যদি কোয়েশ্চেনের মধ্যে জাল টাকা বা জাল পাসপোর্ট বলে তখন কি হবে, তখন মনে রাখবে এটা করতে কাকে ইউজ করা হয়, ইউভি রেকে ইউজ করা হয়। ঠিক আছে, ফসফোর পদার্থর মধ্যে ইউভি রে ফেলা হয়, তারপর এখান থেকে তুমি আলো দেখতে পাও। ঠিক আছে ভাই, কথা বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে নাইস। চলো পরেরটা চলে যাব। পরেরটার মধ্যে কি আছে, বেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 4100 অ্যাংস্ট্রম যদি হয় তাহলে হচ্ছে ফ্রিকোয়েন্সি কত। তাহলে এবার খেয়াল করো, তরঙ্গ নিয়ে কাজ করতেছি আমরা, কি জানি বি ইকুয়ালস টু এফ ল্যামডা। সো এখানে মধ্যে সি ইজ ইকুয়ালস টু এফ ল্যামডা নিয়ে আমরা কাজ করতেছি। তোমাকে এফ বের করতে বলছে, তাহলে এফ ইজ ইকুয়ালস টু কত, সি বাই ল্যামডা। তাহলে সি এর ভ্যালু কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবার এটা ছিল 4100 অ্যাংস্ট্রম, এটাকে তাহলে কি 10⁻10 দিব, যেন কি হয়ে যায়, মিটার হয়ে যায়। কেন বলো তো, কারণ 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়ালস টু 10⁻10 মিটার। এই ম্যাথটা বেসিক্যালি এটার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, তো চলো এবার সুন্দর করে ভ্যালুটা বসাই দিই। কি হচ্ছে একটু দেখো, তাহলে 3 × 10⁸ বসাইলাম, ডিভাইড বাই 4100 বসাইলাম, 10⁻10 বসাইলাম, তাহলে কত হয় বলো তো, 7.31 10⁻14 এত কত বলো তো, হার্টজ। এত হার্টজ বসে যাবে। ঠিক আছে, মিটার মিটার বাদ হয়ে যায়, পার সেকেন্ড থাকে, তার মানে হার্টজ হবে আর কি। ঠিক আছে, সো অ্যান্সার হবে এ নাম্বারটা 7.31 10⁻14, এটাই আমার অ্যান্সার। ওকে, আর কোনো কোয়েশ্চেন আছে ভাইয়া? ঠিক আছে, নাই। ওকে, চলো পরেরটার মধ্যে চলে যাব। এবার এখানটার মধ্যে কি বলছে, কোনটা কোনটা সঠিক। আচ্ছা, তাহলে দেখি কোনটা কোনটা সঠিক। তাহলে এখানের মধ্যে কি হইলো, এখানের মধ্যে যখন কাজটা করব, প্রথম যেটা আছে, প্রথমটার মধ্যে সমস্যা একটা আছে, কি বলতো, যেখানে এল এর ভ্যালু যেটা আছে এটা 0 দেওয়া, তাহলে এম এর ভ্যালু কিন্তু 0 হওয়া উচিত, কিন্তু এরকম হয় নাই, ভিন্ন আসছে। সো এটা কিন্তু ভুল। কিন্তু এখানের মধ্যে বলো আমার সূত্র কি ছিল, সূত্র ছিল যে এল ইজ ইকুয়ালস টু হবে 0 টু n-1 পর্যন্ত, এম ইকুয়ালস টু কি বলতো -l টু +l পর্যন্ত। এই দুটো কথা মনে রাখলেই কিন্তু কাজটা হয়ে যায়। যেমন দেখো এখানে কি n ইকুয়ালস টু 3 আছে, সো l এর ভ্যালু কত কত হইতে পারে, l এর ভ্যালু তাহলে 0 1 2 হইতে পারে, তার মানে m এর ভ্যালু তো -1 এর জন্য হইতেই পারবে। সো এটা ঠিক আছে। আবার কি বলো, n ইকুয়ালস টু 3, তাহলে l ইকুয়ালস টু 0 হইতেই পারে, তাহলে m ইকুয়ালস টু 0 হইতেই পারে, s ইকুয়ালস টু -1/2। সো 2 আর 3 ঠিক আছে। সো অ্যান্সার হবে এ নাম্বারটা, এটা হবে আমার অ্যান্সার। ঠিক আছে, এটা আমার অ্যান্সার হবে। ওকে ওকে নাইস। কার কোনো কোশ্চেন আছে ভাইয়া? নাই। চলো পরেরটার মধ্যে কাজ করব। এবার একটা লবণের দ্রাব্যতা আছে 25, খুব ভালো কথা। 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণ হলে দ্রবের ভর কত? তাহলে বলো এখানের মধ্যে কি 50 গ্রাম সম্পৃক্ত, তাহলে বলো এস ইকুয়ালস টু সূত্র কি ছিল, 100 × m ডিভাইড বাই কত, m - m, যেখানে ক্যাপিটাল এম হচ্ছে দ্রবণ যেটা ছিল সে দ্রবণের ভরটা, আর স্মল এম ছিল কি বলতো, দ্রব যেটা আছে সে দ্রবের ভরটা। তো চলো এখানে ভ্যালুটা বসাই, তাহলে বলো এখানে দ্রাব্যতা কত, 25 ইজ ইকুয়ালস টু 100 ইন্টু এই এম এর ভ্যালু কত আমরা জানি না, এটা কত 50 মাইনাস কত এই স্মল এম হয়ে গেল। তাহলে বলো এখানে কত কত আসতেছে, এখানে আসতেছে তাহলে 50 × 25 ক্রস গুণ করতেছি, তাহলে -25m ইজ ইকুয়ালস টু কি 100m হয়েছে। বলো এই 25m কে এই সাইডে পাঠিয়ে দিলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে বলো কি হচ্ছে এটা, তাহলে 50 × 25 ইজ ইকুয়ালস টু কি 125m হয়ে যাবে। তাহলে m এর ভ্যালু চলো বের করে ফেলি, তাহলে দেখো 5 5 25 হয়ে যায়, তাহলে কত হয় এটা বলো তো, এই 5 দিয়ে ভাগ করে 10, অ্যান্সার কত হবে 10। অ্যান্সার কি 10 আসে নাকি ভাই, অ্যান্সার হচ্ছে 10 গ্রাম, তাই না? তাহলে অ্যান্সার হচ্ছে 10 গ্রাম আসবে। ঠিক আছে, মুখে মুখে ক্যালকুলেশন করে ফেলা গেছে ভাই রে ভাই, কি একটা অবস্থা। ওকে ক্লিয়ার সবাই? চলো তাহলে এই পর্যন্ত হয়ে গেল। চলো তাহলে পরেরটা আমাদের কাজ করি। এবার কি হয়েছে, এনএমআর যেটা আছে বর্ণনামিতির প্রয়োগ কোনটিতে, মনে রাখবা এনএমআর এর সবচেয়ে বড় প্রয়োগ একটাই, সেটা হচ্ছে এমআরআই। হ্যাঁ, এই এমআরআইতে আমরা কাজটা মাত্র শিখে আসছি, ওই যে হাইড্রোজেন মানে মানুষের বেশিরভাগ 80% দেহ কি পানি দিয়ে তৈরি, পানির মধ্যে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। ঠিক আছে, ওইটা দিয়ে ওই মাত্র যেটা বললাম সেটা দিয়ে কাজ করতে হয়। তো মনে রাখবা এখানে এমআরআইতে ঘটবে। ঠিক আছে, এই নাম্বারটা হবে অ্যান্সার। ওকে আচ্ছা, পরেরটার মধ্যে কি আছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা যদি এস হয় তাহলে এর দ্রাব্যতা গুণাঙ্কের মান। মনে করে দেখো তোমাদেরকে বলছিলাম যে যদি কোনো একটা যৌগের মধ্যে mx আর ny হয় তাহলে এই যৌগের জন্য KSP কত হবে, এই যৌগটার KSP হবে হচ্ছে ভাইয়া x⁴x y⁴y আর s এর ওপর x + y। ঠিক আছে, এটা হবে ওর গুণাঙ্ক। ঠিক আছে, তাহলে বলো
এখানের মধ্যে কি হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে অ্যালুমিনিয়াম আছে একটা, OH আছে তিনটা, তাহলে বলো KSP কত হবে? তাহলে KSP কত হবে? 1 এর উপর 1, 3 এর উপর 3, S এর উপর 1 + 3, তাহলে বলো এটা কত হয়? 27s⁴, এটা হবে আমাদের অ্যান্সার। তাহলে বলো কত হয়েছে? 27s⁴। কার কোনো কোয়েশ্চেন আছে ভাইয়া? বুঝতে পারছি, ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। খুব দ্রুত আগায় যাচ্ছি আমরা, সুন্দর তাই না ভাই? আচ্ছা চলো তাহলে পরেরটা চলে যাব। বর্ণালীমিতির বিশ্লেষণ কোনটাতে করা হয়? মনে রাখবা বর্ণালীমিতির যে বিশ্লেষণ আছে সেটা আজীবন ইউজ করা হয়েছে NMR এর মধ্যে। NMR করা হয় এবং NMR প্রয়োগ করেই হচ্ছে তোমরা কি করো, ওই বর্ণগুলো দেখতে পাও, ঠিক আছে? মাথায় রেখো এর একটু। তারপরটার মধ্যে কি আছে? কোন নিষ্ক্রিয় গ্যাসটি পি ব্লক মৌল নয়? একটাই আছে এরকম, সেটা কি বলতো? হিলিয়াম। হিলিয়াম হচ্ছে 1s2, ঠিক আছে? ও অ্যাকচুয়ালি হচ্ছে কি S ব্লক মৌল বাট নিষ্ক্রিয় গ্যাস। বাকি তুমি যাদেরটাই নাও না কেন, নিওনেরটা নাও বা কি আর্গনেরটা নাও বা কি করো ক্রিপ্টনেরটা নাও বা জেনোনেরটা নাও বা রেডোনেরটা নাও বা অর্গানাইজারটা নাও, যারটাই নাও না কেন, ঠিক আছে? রেডন হবে এটা, যারটাই নাও না কেন সবার ক্ষেত্রে লাস্টে কি হয় বলতো? সবার ক্ষেত্রে লাস্টে NH2NP6 হয়। দ্যাটস ওয়াই ওরা সবাই কিন্তু পি ব্লকের এলিমেন্ট। শুধুমাত্র একমাত্র কোনটা পি ব্লক এলিমেন্ট না বলো তো ভাই? এই 1s2 মানে হিলিয়ামটা হচ্ছে ভাইয়া S ব্লকের। ওকে, সবাইকে ধরতে পারছি জনগণ? একটু আমাকে বলো তো, ক্লিয়ার সবাই? ক্লিয়ার। ওকে, তাহলে হচ্ছে আমরা এবার পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনের মধ্যে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে ভাই Np মৌল আছে যার বহিঃস্থল কাঠামো হচ্ছে N-1p6NS1। এখন তুমি যদি একটু খেয়াল করো, এখানে সাপোজ তুমি একটা মৌল ধরে নাও, 3 ধরো বা 2 ধরো, তোমার সমস্যা নাই। তাহলে দেখো তো কি আসতেছে এটা। এখানে ধরো তুমি 3 ধরে কাজ করছে, জাস্ট ধরে নিচ্ছি আর কি। তাহলে বলো কি হয় এটা? তাহলে কি 3s1 হয়, আর তার আগেটা তাহলে কি হবে? 2p6 হবে। তাহলে এটা কে বলো তো? 1s2, 2s2, 2p6, 3s1 এরকম না। বা কেউ যদি 4 নিয়ে কাজ করতে চাও তাও কিন্তু তুমি করতে পারবা, যে ভাই এখানে 4s1 আছে, 3p6, তারপর কি 3s2, আর এখানে প্রথমটুকু অংশের মধ্যে তো নিয়ন ছিলই, ঠিক আছে? সো এবার যেটাই নাও না কেন একই আসবে, ঠিক আছে? তুমি পরেরগুলো ধরতে পারো, 5s1 ধরে কাজ করলেও হবে, সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে খেয়াল করো ভাই, এখানের মধ্যে কি বলছে? যেটাই নাও না কেন তুমি দেখো তো সবসময় লাস্টে তো S1 আসতেছে। দ্যাটস ওয়াই বাই ডিফল্ট এটা কিন্তু গ্রুপ 1 এর এলিমেন্ট হইতে বাধ্য। কারণ কি এখানের মধ্যে এসে এক ইলেকট্রন আছে, সো বাই ডিফল্ট 3 নাম্বারটা সর্বদা সত্যই হবে, গ্রুপ 1 এ অবস্থিত। এবার যাই নাও না কেন, সেটা হইতে পারে সোডিয়াম, সেটা হইতে পারে কি পটাশিয়াম, সেটা হইতে পারে কি তারপরেরটা কি বলতো? এখানের মধ্যে সোডিয়াম ছিল, পটাশিয়াম ছিল, লিথিয়াম ছিল, অনেক কিছু হইতে পারে, ঠিক আছে? জেনে নাও না কেন ওরা আজীবন কি ধর্ম করে? গ্রুপ 1 এর সব মৌল কি করে বলতো? আয়নিক ধর্ম করে। তাহলে সমযোজী ধর্ম তো হচ্ছে না। এবার তাহলে বলতো কি M+ ক্যাটায়ন করে? অবশ্যই। সোডিয়াম কিন্তু ইজিলি সোডিয়াম প্লাস করতে পারে, ও কিন্তু কখনোই সোডিয়াম 2+ করে না। তাহলে এই জন্য 1 নাম্বারটা কিন্তু হবে। তাহলে 1 আর 3 হচ্ছে। তাহলে বলো এই যে এই নাম্বারটা হচ্ছে আমার অবস্থা। ক্লিয়ার? কোন কোশ্চেন আছে ভাইয়া? চলো পরেরটার মধ্যে আয়নীকরণ শক্তির সঠিক ক্রম কোনটি? মনে রাখবা যে সাপোজ আমি অ্যালুমিনিয়ামকে নিয়ে কাজ করতেছি, অ্যালুমিনিয়ামের প্রথম থেকে ইলেকট্রন বের করা কিন্তু একটু সহজ, কিন্তু এখানে অ্যালুমিনিয়াম প্লাসের কিন্তু আকার ছোট হয়ে গেছে। মনে রাখবা অ্যালুমিনিয়ামের চেয়ে অ্যালুমিনিয়াম প্লাসের আকার কিন্তু ছোট, অ্যালুমিনিয়াম 2+ আকার কিন্তু আরও ছোট, অ্যালুমিনিয়াম 3+ আকার কিন্তু আরও ছোট, তাই না ভাই? সো কাহিনী হচ্ছে ভাইয়া যে যত তুমি আকার ছোট করবা তত কিন্তু কি হবে বলো তো? ওই একটা ইলেকট্রন বের করতে আমার কি শক্তি বেশি দিতে হবে। তো মনে রাখবো অ্যালুমিনিয়াম থেকে ইলেকট্রন বের করতে এনার্জি যা লাগে, অবশ্যই অ্যালুমিনিয়াম প্লাস থেকে ইলেকট্রন বের করতে শক্তি কিন্তু বেশি লাগবে। সো E1 এর চেয়ে কিন্তু E2 বড় হবে, ঠিক আছে? আবার তুমি অ্যালুমিনিয়াম 2+ যদি নাও তাহলে এখান থেকে ইলেকট্রন বের করতে আরও বেশি শক্তি লাগবে, কারণ অ্যালুমিনিয়াম 2+ এর আকার আরও ছোট। তাহলে সবসময় মনে রাখবা E3 মানে 3 নম্বর আয়নীকরণ শক্তির ভ্যালু সবচেয়ে বড় হবে, তারপর হবে E2, তারপর হবে E1, এরকম টাইপের, ঠিক আছে? তাহলে অ্যান্সার কি? এই যে এ নাম্বারটা। ওকে, কারণ অসুবিধা আছে নাকি ভাইয়া বলো তো? নাই। ওকে, চমৎকার, সুন্দর মতো আমরা আগায় গেছি। পরেরটার মধ্যে কি আছে? আয়নীকরণ শক্তির সঠিক ক্রম কোনটি? 4টা ব্যতিক্রম ছিল, তোমাদের মনে আছে কিনা? যে বেরিলিয়ামের মধ্যে কি হয়? 1s2, 2s2 আসে, বোরনের মধ্যে লাস্টে 2p1 আসে। সো অবশ্যই যেহেতু এটা কি পরিপূর্ণ অবস্থায় আসে তাই সে বেশি স্টেবল, তাহলে এই দুটার মধ্যে কি হচ্ছে বলতো? বেরিলিয়ামের আয়নীকরণ হচ্ছে বেশি। সো এই 2 নাম্বারটা হচ্ছে না ফর শিওর। তারপরটার মধ্যে কি আছে? ম্যাগনেসিয়াম নিয়ে কাজ করতেছো, 3s2 হয়ে যাবে, আর অ্যালুমিনিয়াম নিয়ে কাজ করতেছো, 3p1 হয়ে যাবে। তো অবশ্য ও আবারও পরিপূর্ণ, তাই ও বেশি স্টেবল হবে, তাই কি ম্যাগনেসিয়াম ইজ গ্রেটার দ্যান হবে অ্যালুমিনিয়াম। তাহলে এই 3 নাম্বারটাও হচ্ছে না।
আর এখানের মধ্যে নাইট্রোজেন আছে, এটা কি বলতো 2p3, আর এখানে কি অক্সিজেন 2p4। তো অবশ্যই এটা বেশি স্টেবল হবে। তাহলে বলতো ভাই কোনটা হচ্ছে নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি বেশি। পরেরটার মধ্যে কি আছে সালফার, আর একটা হচ্ছে ফসফরাস। এখানে আসবে 3p3, এখানে কি 3p4। তাহলে অবশ্যই ও বেশি স্টেবল হয়ে যাবে। তাহলে বলতো কোনটা হবে এখানের মধ্যে, অবশ্যই ফসফরাস সালফারের মধ্যে ফসফরাস বেশি হবে। সো আমরা বুঝতে পারতেছি যে ভাই নাইট্রোজেন এখানে উল্টা বাদ, তাহলে অ্যান্সার হবে এ নাম্বারটা। সবগুলোই কিন্তু বলে দিলাম ভাইয়া। কারো কোনো কোয়েশ্চেন আছে ভাই বলো তো? বুঝতে পারছি সবগুলা? নাইস। চলো তাহলে পরেরটায় যাবো আমরা এবার। তাহলে পরেরটার মধ্যে কি আছে, কোনটির ইলেকট্রন আসক্তি সর্বনিম্ন? ঠিক আছে, খুব ক্লিয়ার কাট কথাবার্তা বুঝো। যার আকার বড়, যার আকার ম্যাক্সিমাম, আকার ম্যাক্সিমাম, তার কি ইলেকট্রন আসক্তি হচ্ছে মিনিমাম। ইলেকট্রন আসক্তি হচ্ছে কি বলতো মিনিমাম। তাহলে বলতো ভাই এখানে সবচেয়ে বড় আকার কার? মনে রাখবা ফ্লোরিন যেটা আছে, ফ্লোরিন আর অক্সিজেন, ফ্লোরিন ক্লোরিন এগুলো তো তোমরা পড়ছোই, ঠিক আছে। এখানে দেখো সবগুলোই কিন্তু সেকেন্ড শেল বা থার্ড শেল। এটা সেকেন্ড শেল, এখানে কি দ্বিতীয় পর্যায় পর্যন্ত আছে, এটাকে তৃতীয় পর্যায় পর্যন্ত আছে, কিন্তু ও কিন্তু ভাই চতুর্থ পর্যায়ে। সো বাই ডিফল্ট ওর আকার কি সবচেয়ে বড় না, তাই না? চৌথ পর্যায়ের আকার সবচেয়ে বড় হবে। সো চৌথ পর্যায়ের আকার যত বড় হবে অবশ্যই কি তার, যেহেতু ওর কি আকারটা ম্যাক্স, যেহেতু কি ওর আকারটা ম্যাক্স হচ্ছে, তাহলে বাই ডিফল্ট কি হবে, ওর ইলেকট্রন আসক্তি হবে মিনিমাম। ওর ইলেকট্রন আসক্তি কি হবে সবচাইতে ডাউনগ্রেড মানে মিনিমাম হবে। সো এখানে অ্যান্সার হবে এ নাম্বারটা ভাইয়া, মানে ক্যালসিয়ামটা। ঠিক আছে, কার কোনো কোয়েশ্চেন আছে ভাইয়া? নাই। ওকে, পরেরটার মধ্যে চলে যাই। পাউলিং স্কেলে অক্সিজেন তৈরি এত কয়টা স্কেলের ভ্যালু মুখস্থ রাখতে হবে, যেমন 4। এটা কি সরি ফ্লোরিন, এটা হচ্ছে এটা হয়ে থাকে কি পৃথিবীর হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে ফ্লোরিন, ঠিক আছে, হাইয়েস্ট ইএন। তারপর কি অক্সিজেনের হচ্ছে 3.5, এটা মুখস্থ রাখবো। তারপর কি নাইট্রোজেনের হচ্ছে 3.0 মুখস্থ রাখবো, ক্লোরিনের 3.0 মুখস্থ রাখবো, হাইড্রোজেনের কত 2.1, আর কার্বনের হচ্ছে 2.5। এইগুলো ভ্যালু একটু মুখস্থ রাখতে হবে ভাইয়া, ঠিক আছে। এগুলো সবগুলো ভ্যালু মুখস্থ রাখবো, ওকে, সবগুলো ইম্পর্টেন্ট। চলো এবার পরীক্ষা কোনটা আসছে, অক্সিজেন। সো অক্সিজেনটা কত হবে বলো তো ভাইয়া, 3.5। সো এটা আমার এসি হবে, ঠিক আছে। ফ্লোরিন আসলে আসছে কত হইতো, 4.0। খুব ভালো কথা। পরেরটার মধ্যে কি আছে, তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে সঠিক ক্রম কোনটি? তাহলে মনে রাখবো আকার যেটা আছে, সে আকার আর তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে ভাইয়া একটা অপরটার কিন্তু উল্টা। মানে আমি এমসিকিউ বলার জন্য আমি মনে রাখি আর কি, হ্যাঁ, ও এখানে কাজ করতেছি। এবার তাহলে জনগণ তোমরা একটু বলো তো, যে এখানে কি সিলিকন আছে, তারপর কি অনেক দূর পরে যাওয়ার পর কি সালফার আছে, অনেক দূর পরে যাওয়ার পর কি আছে ক্লোরিন আছে। এবার এই যে জিনিসগুলো আছে এখানে কি পর্যায়ে বাম থেকে ডানে যখন তুমি যাচ্ছ তখন কি তার আকার কমে যাচ্ছে, আকার কমে। আর আমরা কি জানি আকার কমলে কি হয় বলতো, ওর কিন্তু তড়িৎ ঋণাত্মকতা বা ইএন যেটা আছে সেটা কি পায়, বৃদ্ধি পায়। ইএনটা কি বলতো, ইলেকট্রো নেগেটিভিটি। সো এখানের মধ্যে ইএন কি সবচাইতে কি হবে, বেশি হবে। তো বোঝাই যাচ্ছে ভাই এখানে কর্নারটা সবচেয়ে কি আকার কম, দ্যাটস ওয়াই ওরটা কি সবচেয়ে বেশি হবে। তারপর এখানে সিলিকনের কম হবে। এখানে মাঝখানে তাহলে সমস্যা কোন জায়গায় বলতো ভাইয়া, অবশ্য ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এবং সিলিকনের মধ্যে ম্যাগনেসিয়ামের আকার সবচেয়ে বামে, ওর আকার বড়, তারপর অ্যালুমিনিয়াম, তারপর সিলিকন। সো এই পরের চিহ্নটা কিন্তু এখানে উল্টা আছে, খেয়াল করছো? সো এটা কিন্তু হবে না, এটা কিন্তু হবে না। আবার এটাও হচ্ছে না, আবার এটাও হচ্ছে না। তাহলে একমাত্র হচ্ছে কোনটা বলো তো ভাইয়া, একমাত্র হচ্ছে কিন্তু এইটা, ঠিক আছে, এইটা হচ্ছে। কারণ দেখো ভাই এই লাস্টেরটা কিন্তু ভাই আকারের ক্রম হিসেবে ঠিক আছে, সোডিয়ামের আকার সবচেয়ে বড়, বাট ওর তড়িৎ ঋণাত্মকতা কিন্তু উল্টা হওয়ার কথা, অ্যালুমিনিয়াম বেশি হওয়ার কথা, বাট হয় না কিন্তু। সো এটা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে ভাই, এটা হচ্ছে আমার অ্যান্সার। খুব ভালো কথা। চলো পরেরটায় যাব। পরেরটার মধ্যে কি, কোন অক্সাইড অম্লধর্মী? আমরা সবসময় কি মনে রাখছি বলতো, সকল অধাতুর যে অক্সাইডগুলো আছে, অধাতুর অক্সাইড যেগুলো আছে, সে অধাতুর অক্সাইড হবে অম্লধর্মী, ঠিক আছে। এবার এর ব্যতিক্রমও কিছু আছে, যেমন তুমি দেখো মানে কার্বন ডাইঅক্সাইড অম্লধর্মী, সালফার ডাইঅক্সাইড অম্লধর্মী, সালফার ট্রাইঅক্সাইড অম্লধর্মী, Cl2O7 অম্লধর্মী, বা তুমি কি এখানের মধ্যে আর কিনতে পারো N2O5 অম্লধর্মী, NO2 নিতে পারো অম্লধর্মী, সবগুলো কিন্তু অম্লধর্মী। কিন্তু এখানের মধ্যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। সিলিকন ডাইঅক্সাইডও কিন্তু পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করতে পারে বলতো ভাই, H2SiO3 তৈরি করতে পারে। তাহলে এও কিন্তু কি বলতো একটা অ্যাসিড, ঠিক আছে। সো এরও অ্যাসিডিক প্রপার্টি আছে। সো মনে রাখবা Al2O3 কিন্তু উভধর্মী, এটা কিন্তু ভাইয়া উভধর্মী, ঠিক আছে। সো এখানের মধ্যে ও কিন্তু আনা যাবে না, এটা কিন্তু কি ধর্মী, বেস ধর্মী। সো এটাও কিন্তু আনা যাবে না। আর শুধুমাত্র প্রথমটা সিলিকন ডাইঅক্সাইড এটাই আনতে হবে। এটা হচ্ছে আমার অ্যান্সার। কোনো কোয়েশ্চেন আছে ভাইয়া, একটু বলো দেখি। সবাই বুঝতে পারছি এই পর্যন্ত? এটা বেস লিখছি কিন্তু, হ্যাঁ, লেখা না বুঝলে বইলো, এটা হচ্ছে বেস লিখছি, হ্যাঁ, কারণ পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে ফেলে, ক্ষার তৈরি করে ফেলে। ওকে, পরেরটার মধ্যে যাব, গ্রাফাইটে কোন সংকরায়ন ঘটে?
তো চলো আমরা একটু ছবিটাকে ফেরি। এই যেটা হচ্ছে গ্রাফাইট, এই যে এখানের মধ্যে এরকম আছে, এখানের মধ্যে এরকম আছে, এখানের মধ্যে এরকম আছে। তাহলে বলো এখানের মধ্যে যখন কাজ করব যে কোনো একটাকে টার্গেট করো, সাপোজ এই কার্বনকে তুমি টার্গেট করলা। আচ্ছা এবার কি আছে দেখো দেখি, ওর এই সাইডে হচ্ছে একটা বন্ধন আছে একটা সিগমা, এই সাইডে একটা বন্ধন সিগমা, এই সাইডে একটা বন্ধন সিগমা, তাহলে মোট 3টা সিগমা বন্ধন আছে আর কোনো লোন পেয়ার নাই। তাহলে অবশ্যই 3টা সিগমা মানে কি সংকরণ বলো তো, sp2। ঠিক আছে, তাহলে এই sp2 সংকরণটা হয়। তাহলে ভাইয়া বাকি আরেকটা পি কোথায় যাবে, ওই যে ওর যে লাস্টে যে পিজের ইলেকট্রনটা আছে না, এই ইলেকট্রনটা হচ্ছে মুক্তভাবে চলাচল করতে পারে, মুক্ত চলাচল করতে পারে, এবং এই মুক্ত চলাচলের কারণে কিন্তু ও কী করে বলো তো, ও বিদ্যুৎ পরিবহন করে, মাথায় রাখতে হবে। ঠিক আছে, ও কিন্তু বিদ্যুৎ পরিবহন করতে পারে। ওকে ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন আছে ভাই? ওকে চমৎকার। পরেরটার মধ্যে কি আছে, পরেরটার মধ্যে NH4+ আর এটা এখানে কাজ করতেছি। তাহলে চলো এটা নর্মালি করে ফেলা যাবে। ঠিক আছে, কারণ যদি শর্টকাটটা করতে ইচ্ছা করে, হাফ কি মনে আছে V+M - C+A এরকম ছিল। তাহলে বলো নাইট্রোজেন এর লাস্ট শেলে কয়টা ইলেকট্রন আছে বলো তো, 2 5। সো ভি এর ভ্যালু হবে কত, 5। তাহলে বসাও, হাফ ভি এর ভ্যালু বসালাম 5। কয়টা একযোজি আছে বলো তো, 4টা। তো বসাও 4টা। ক্যাটায়নের চার্জ কত, 1, আর অ্যানায়ন হচ্ছে 0। তাহলে কত হয়, হাফ ইন্টু 8, তাহলে হয়ে যাবে 4। তাহলে সংকরণ হয়ে যাবে sp3। একটা বের করলে অপরটা কিন্তু আর বের করার দরকারও নাই, তাই না? তুমি যদি এটা sp3 বলতে পারো, দুটো সংকরণ একই বলছে, সো অবশ্যই এটা sp3 যদি হয় তাহলে এটাও কিন্তু কি হইতে বাধ্য, sp3 হইতে বাধ্য। সো অ্যান্সার হবে এই যে sp3টা। ঠিক আছে, সবাই ধরতে পারতেছি? কোনো কোয়েশ্চেন নাই? ওকে চলো পরেরটায় যাব। পরেরটার মধ্যে বলছে যৌগের কেন্দ্রীয় পরমাণুতে D3sp3 সংকরণ হয়, তার এটা জাস্ট নর্মাল আকার, তোমরা তো জানোই যে ভাই sp হলে কি হয়, সরলরৈখিক, sp2 হলে কি হয়, ত্রিভুজাকার, sp3 হলে কি চতুস্তলাকার, sp3d যদি হয়ে যায় তখন কি হয়ে যায় বলো তো, তখন কিন্তু সে হয়ে যাবে হচ্ছে আমার কি ত্রিভুজীয় দ্বিপিরামিড। sp3d2 যদি হয়ে যায় তখন কি হয়ে যাবে বলতো, অষ্টভুজ। আর ঠিক তেমনি D3sp3 যদি হয় IF7 টাইপের বা XCF6 টাইপের, তখন কিন্তু কি হয়, তখন ওটাকে আমরা বলি হচ্ছে পঞ্চভুজীয় দ্বিপিরামিড। এই যে এটা বলি আমরা পঞ্চভুজীয় দ্বিপিরামিড। ওকে, সো এটা মাথায় রাখবো আমরা। ওকে চলো পরেরটার মধ্যে কি আছে, কোন সংকরণ হলে পাই বন্ধন গঠিত হয় বলো, সিঙ্গেল বন্ড থাকে, তার মানে এর মধ্যে কোনো পাই বন্ধন নেই, দ্যাটস ওয়াই এটা সংকরণ তখন জৈব যৌগে sp3 হয়। ডাবল বন্ড যদি হয় তাহলে পাই একটা আছে, তখন সংকরণ কি বলতো, sp2। আর ট্রিপল বন্ড যখন হয় তখন পাই বন্ধন থাকে 2টা, তখন সংকরণটা হয়ে যায় sp। এবার তাহলে মিনিমাম কোনটা হইলে হইতে হয় বলতো, তাহলে যদি আমার একটা পাই বন্ধন থাকে তখন কিন্তু sp2 সংকরণ হয়। তাহলে অ্যান্সার কি হবে বলতো, sp2। এই যে sp2টা হয়ে যাবে। ক্লিয়ার? কোন কোয়েশ্চেন আছে ভাইয়া? বুঝতে পারছি? নাইস। পরেরটার মধ্যে কি হবে, Al2O3 অম্লত্ব। আমরা কি বলছিলাম, অম্লত্ব ক্ষারকত্ব কেমনে বের করব, অম্লত্ব বা ক্ষারকত্ব তার তুল্য সংখ্যা সমান। কি বলছিলাম, যে অম্লত্ব বা ক্ষারকত্ব যেটা বের হবে সেটা কি সর্বদা পদার্থের তুল্য সংখ্যা সমান হবে। বলো তুল্য সংখ্যা কেমনে বের করি, ক্যাটায়নের মোট চার্জ। তাহলে বল ক্যাটায়নের মোট চার্জ কত, 2 3 প্লাস মানে কত, মোট চার্জ হবে +6। দ্যাটস ওয়াই তুল্য সংখ্যা যেটা আসছে সেটা হবে +6। তাই ওর যে অম্লত্ব আছে সে অম্লত্ব কত হবে, অম্লত্ব তখন 6 হবে। তাহলে অ্যান্সার হবে 6। তুমি যদি কেউ বিক্রিয়া করে করতে চাও তাও কিন্তু হয়। হ্যাঁ, যে একটা Al2O3 কি করে, 6টা HCl কে প্রশমিত করতে পারে, ফলে কি উৎপন্ন করে বলতো, এখানের মধ্যে হচ্ছে 3টা পানি করবে আর তার সাথে কি বলতো, তার সাথে AlCl3 করে ফেলবে। কথা বুঝছো কিনা একটু দেখো। ঠিক আছে, কোনো অসুবিধা আছে নাকি দেখো। ও 2 দিয়ে গুণ করতে হবে, সরি 2 দিয়ে মাল্টিপ্লাই হবে একটা। আচ্ছা কার কোনো কোয়েশ্চেন আছে কিনা দেখো দেখি। ঠিক আছে, যার যেটা মনে রাখতে ইজি হয় ভাই, কোনো প্যারা নেই। ওকে চলো তাহলে পরেরটায় যাবো আমরা। পরেরটার মধ্যে বলছে কোন আয়নের জলীয় দ্রবণ হচ্ছে কি হয়, বর্ণহীন হয়। মনে আছে কিনা যে যাদের D0 অথবা D10 হয়ে যায় আয়নের ক্ষেত্রে, ওরা কিন্তু কি অবস্থান্তর নয়। আর যারা অবস্থান্তর নয় ওরা কিন্তু কি বলতো, ওরা কিন্তু ভাইয়া বর্ণহীন। ঠিক আছে ভাই, তাহলে বলো এখানের মধ্যে কি হয়েছে, জিঙ্ক 2+, ওর কিন্তু কি লাস্টে 3D10 চলে আসে। আবার বলো নিকেল 2+ লাস্টে কি 3D8 চলে আসে। এখানে কি কপার 2+ লাস্টে 3D9 চলে আসে। এখানে কি লাস্টে 3D6 চলে আসে। তাহলে বলো একমাত্র ডি পরিপূর্ণ হয়েছে কোথায়, এইটা। তাহলে কি ও কিন্তু অবস্থান্তর নয়। যেহেতু ও অবস্থান্তর নয় তাহলে কি বলতো, ও হচ্ছে ভাইয়া একটা কি বর্ণহীন যৌগ। বাকি সবার মধ্যে কিন্তু কিছু না কিছু কালার পাওয়া যাবে, কারণ কি ওরা হচ্ছে অবস্থান্তর মৌল, তাই না? ওরা অবস্থান্তর হওয়ার কারণে ওদের মধ্যে কি আছে বলতো, ওদের মধ্যে কিন্তু চৌম্বক ধর্ম আছে বা প্যারাচৌম্বকতা আছে বা অনেক কিছু আছে, বর্ণযুক্ত হবে, এগুলো কিন্তু ধর্ম ওদের মধ্যে পাওয়া যাওয়া উচিত। ঠিক আছে ভাই, ওকে চলো পরেরটার মধ্যে যাব।
পরেরটার মধ্যে কি আছে, তুতের আণবিক গঠনের মধ্যে কয় প্রকার বন্ধন আছে, এটা মাথায় রাখবো ভাইয়া যে তুতের যে গঠনটা আছে কপার সালফেট ইন্টু 5H2, এখানের মধ্যে মাথায় রাখতে হবে এর মধ্যে যে কি আছে, এর মধ্যে আয়নিক বন্ধন আছে, এর মধ্যে সমযোজী বন্ধন আছে, এর মধ্যে সন্নিবেশ বন্ধন আছে, কারণ সালফেট আছে, হ্যাঁ সালফেটের মধ্যে সন্নিবেশ বন্ধন থাকে, এক্সট্রা এর মধ্যে হাইড্রোজেন বন্ড আছে, ঠিক আছে। সো এর মধ্যে বন্ধন কয়টা আছে, 4টা। সো এখানে অ্যান্সার হবে এ নাম্বারটা ভাইয়া, অ্যান্সার হবে এই নাম্বারটা, মনে থাকবে সবার, ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমরা কাজটা করে ফেললাম। পরেরটার মধ্যে যাই, কোন অক্সাইডের জলীয় দ্রবণে পিএইচ এর মান 7 অপেক্ষা বেশি? তাহলে বলো যে নাকি ক্ষারীয় অক্সাইড, ক্ষারীয় যে অক্সাইডটা থাকবে শুধুমাত্র ওই অক্সাইডে কি হবে, ওই অক্সাইডের পিএইচ 7 থেকে বড় হবে, 7 থেকে বড়। তাহলে বলো এখানে কি কি আছে, এখানে বাকি সবগুলাই এই তিনটাই কিন্তু ভাইয়া অ্যাসিডিক, এই তিনটার মধ্যে কিন্তু অ্যাসিড ধর্ম আছে, ঠিক আছে। শুধুমাত্র এই প্রথমটা যেটা আছে ও কিন্তু ক্ষার ধর্ম প্রদর্শন করে, দ্যাটস ওয়াই এই প্রথমটারে কি হবে বলতো, এই প্রথমটা হচ্ছে আবার আলটিমেটলি বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, ক্ষার তৈরি করতে পারে, দ্যাটস ওয়াই ও কি পিএইচ 7 এর চেয়ে বড় হয়ে যাবে। ওকে আচ্ছা ঠিক আছে, পারলাম, খুব ভালো কথা। পরেরটার মধ্যে কি আছে, আয়নিক বৈশিষ্ট্যের ক্রম কোনটি সঠিক? খুব ভালো কথা, পড়ছিরা কিনা মনে আছে বলতো, যে চার্জ যার বেশি হবে তার কিন্তু সমযোজী ধর্ম বেশি হবে, আর তার কিন্তু আয়নিক ধর্ম কম হবে, তার আয়নিক ধর্ম কম হবে, ঠিক আছে। এবার তাহলে বলো সোডিয়াম প্লাস এর চেয়ে চার্জের ক্রম লিখতেছি, সোডিয়াম প্লাসের চার্জ হচ্ছে কম, তার চেয়ে ম্যাগনেসিয়াম 2 প্লাসের চার্জ হচ্ছে বেশি, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম 3 প্লাসের চার্জ সবচেয়ে বেশি। আচ্ছা অ্যালুমিনিয়াম 3 প্লাসের চার্জ সবচেয়ে বেশি, তাহলে যার চার্জ বেশি তার কিন্তু আয়নিক ধর্ম কম, কারণ সময় ধর্ম বেশি হয়ে যায়, তাহলে যার চার্জ বেশি তার আয়নিক ধর্ম হবে কম, তাই না? তাহলে কি Al2O3, তারপর কি ম্যাগনেসিয়াম অক্সাইড, তারপর কি Na2। মনে রাখবো চার্জ বাড়লে সমযোজী বাড়ে, তাই আয়নিক কমে, তাই যার চার্জ বেশি তার কি আয়নিক ধর্ম কম, ঠিক আছে, এটাই হচ্ছে কথা। এই যে এই নাম্বারটা দ্বারা আমার অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে ভাই? কোনো কোয়েশ্চেন আছে কারো, ধরতে পারছি? নাইস, চলো পরেরটায় যাব। বিশুদ্ধ পানির আয়নিক গুণফলের মান কত? এটা সবার মনে আছে কিনা যে বিশুদ্ধ পানির আয়নিক গুণফলের মান কত? 10⁻⁻14 মোল স্কোয়ার পার লিটার ইনভার্স 2, ঠিক আছে, এটা মাথায় রাখবো আমরা, হ্যাঁ। আর যদি তাপমাত্রা বাড়াই তাহলে KW ভ্যালুটা কিন্তু বাড়ে, আর তাপমাত্রা যদি কমাই তাহলে KW ভ্যালুটা কিন্তু কমে যায়, মাথায় রাখতে হবে এটা, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত বলো তো, 10⁻⁻14 এটা হয়ে যাবে, রাইট? কারো কোনো কোয়েশ্চেন আছে ভাই? নাই, চলো পরেরটার মধ্যে যাব। এবার FeCl3 এর জলীয় দ্রবণে পিএইচ কত হতে পারে? আচ্ছা এবার তাহলে খেয়াল করো তো ভাই FeCl3 কেমনে আসে, এটা খেয়াল করো একটু। FeOH3 আছে, এর সাথে যখন তুমি 3টা HCl এর বিক্রিয়া দাও তখন কি উৎপন্ন হয়, 3 অণু পানি হয় এবং তারপর গিয়ে FeCl3 উৎপন্ন হয়। খেয়াল রাখো ভাইয়া যে যেহেতু কি ও হচ্ছে কি একটা দুর্বল ক্ষার, ও হচ্ছে একটা দুর্বল বেস, আর এখানের মধ্যে হচ্ছে একটা তীব্র কি বলতো, একটা তীব্র অ্যাসিড। তাহলে বলো যেহেতু তীব্র অ্যাসিড আর দুর্বল বেসকে নিয়ে কাজ করতেছো, তাহলে ওর মধ্যে অবশ্যই কি থাকবে, অ্যাসিডের ক্ষমতা থাকবে। সো ওর মধ্যে কিন্তু একটা অ্যাসিডিক প্রপার্টি আছে যাকে আমরা বলি অ্যাসিডিক সল্ট। তাহলে এখানের মধ্যে যেহেতু তীব্র অ্যাসিড থেকে তৈরি হয়েছে সেটাকে আমরা অ্যাসিডিক সল্ট বলবো। এবার অ্যাসিডিক সল্ট যখন বলবো তখন অবশ্যই কি যেহেতু এটা অ্যাসিডিক সল্ট তাহলে ওর পিএইচ কি হবে, ওর পিএইচ হবে <7, তাহলে অ্যান্সার হয়ে যাবে <7। একইভাবে তুমি যদি সোডিয়াম কার্বনেট ইউজ করতা তাহলে ওটা কিন্তু কি ক্ষারীয়, কারণ কি এটা তৈরি হয়েছে কিভাবে, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস H2CO3 মিক্সচারের মাধ্যমে। তাহলে এবার আমাকে বলো তো H2CO3 মিক্সচারের মাধ্যমে, তাহলে বলো এখানে কি ও তীব্র না, ক্ষারটা তীব্র, যে কারণে লবণ যেটা হয়েছে সেটা কি বলতো বেসিক সল্ট, ক্ষারীয় লবণ, ঠিক আছে। এই হচ্ছে আর কি অবস্থা, ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তাহলে এর পিএইচ কিন্তু আবার কি হইতো 7 থেকে বড় হইতো, তাই না? এর পিএইচ কিন্তু কি হইতো 7 থেকে বড় হইতো, হ্যাঁ 7 থেকে বড় হইতো। আচ্ছা কার কোনো কোয়েশ্চেন আছে ভাইয়া? নাই, চলো তাহলে পরেরটায় যাব। পরেরটা আমাদের মানুষের রক্তের পিএইচ 7.4 হলে 7.4 এর বেশি হলে তার নাম কি, তার নাম হচ্ছে অ্যালকালোসিস, ঠিক আছে। এই রোগটা একটু মুখস্থ করতে হবে, এর একটু মুখস্থ টাইপের কোয়েশ্চেন, বই মনে দেওয়া আছে, সো একটু মুখস্থ করো আর কি, হ্যাঁ, কারণ এই কোয়েশ্চেনটা আসলে আমি নিজেও পারতাম না, তোমাদের সলভ ক্লাস করার আগে আমি নিজেও একটু পড়ে নিয়েছি, কারণ এরকম টাইপের কোয়েশ্চেনটা লাস্ট 2-3 বছর ধরে হচ্ছে দিচ্ছে। আর তোমরা তো মনে করো যে হচ্ছে শর্ট সিলেবাসের লাস্ট ব্যাচ, এরপর থেকে তো এখনো ফুল সিলেবাসই হওয়ার কথা, তো যেটা হচ্ছে যে এই বছর একটু মুখস্থ টাইপের কোয়েশ্চেন আসতে পারে, কারণ বললাম না 25টার মধ্যে 22টা কোয়েশ্চেন পর্যন্ত পারা বা 23টা কোয়েশ্চেন পারা আসলে
ইজিলি যায়, ওই লাস্টের 1-2টা বা 3টা হচ্ছে আসলে একটু লাকের ওপর। এই যে এরকম টাইপের কিছু কোশ্চেন দিতে পারে। তারপর ত্বকের পিএইচ কত, পাকস্থলের পিএইচ কত, রক্তের পিএইচ কত, তো ওটা পারা যায়, মূত্রের পিএইচ কত, এগুলো দেয়। সো টুথপেস্টের মধ্যে কি আছে না আছে, কি মাটির মধ্যে কি আছে না আছে, সো এগুলো দিতেই পারে, ঠিক আছে। সো ওইগুলোতে আহামরি বদার করার কিছু নাই। তুমি হচ্ছে পারলে ভালো, না পারলে হচ্ছে তুমি যেগুলোতে বেশি মার্ক আসে ওইগুলোকে তুলে ফেলো, ঠিক আছে ভাই? ওকে, আচ্ছা চলো তাহলে পরেরটায় যাব। পরেরটার মধ্যে হচ্ছে ভাই জীবতাত্ত্বিক যে বায়োলজিক্যাল পিএইচ রেঞ্জ আছে সেটা কত? যে কোনো জীবতাত্ত্বিক পিএইচ রেঞ্জের মধ্যে কি রক্তের মতো যেটা আছে সেটা কি বলতো 7.4 এর মধ্যে থাকা লাগে, ঠিক আছে। কত হবে? 6.9 থেকে 7.4। ওকে, মাথায় রাখবো একটু। পরেরটার মধ্যে কি আছে? মানুষের চোখের পানির পিএইচ কত? চোখের পানির পিএইচ হচ্ছে 6.6 থেকে 7.6। এই ভ্যালুগুলো হচ্ছে সবই মুখস্থ, বুঝছো? কিন্তু এই মুখস্থ ভ্যালুগুলো পরীক্ষায় রেসেন্ট টাইমে প্রচুর আসতেছে, বিশেষ করে যে চোখের পানির পিএইচ, মানুষের রক্তের পিএইচ, এগুলো আসলে বাদ দেওয়ার কোনো গতি নাই, বুঝছো? করাই লাগে। ওকে, আচ্ছা পরেরটার মধ্যে কি আছে? অম্লীয় মাটি আছে একটা, নিচের কোন রাসায়নিক পদার্থ যোগ করলে আমার কি হয়? যোগ করা হয়ে থাকে। অম্লীয় মাটির মানে কি যোগ করতে হবে? বেজ অ্যাড করতে হবে। বলো বেজ অ্যাড করতে হলে কি করতে হবে? কারণ অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ আর পানি হয়ে যাবে। সেখানে কি কি লাগবে? ডলোমাইট আর চুন। ডলোমাইটটা কি বলতো? ক্যালসিয়াম কার্বনেট প্লাস ম্যাগনেসিয়াম কার্বনেটের মিক্সচারকে আমরা ডলোমাইট বলি, ঠিক আছে। আর চুন তো জানোই ক্যালসিয়াম অক্সাইড হয়, ঠিক আছে। সো সবগুলাই ক্ষারীয়, ক্ষারগুলো যোগ করলে পারা যাবে, ঠিক আছে। অ্যান্ড ইউরিয়া কেন? ইউরিয়া কি জিনিস মনে আছে? সংকেত মনে আছে? NH2CO NH2। ইউরিয়ার কাজ কিন্তু কি করা? পানিতে হচ্ছে মানে মাটিতে নাইট্রোজেন বৃদ্ধি করা। সো এখানে ওটা আসবে না, ঠিক আছে ভাই। জৈব সার আমি জানি না। সো এখানের মধ্যে হচ্ছে অ্যান্সার কিন্তু কি হবে? অ্যান্সার হবে এই এ নাম্বারটা। এ নাম্বারটা অ্যান্সার হবে। ওকে, এ নাম্বারটা অ্যান্সার হবে। কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি দেখো দেখি? বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে চলো পরেরটার মধ্যে যাই। মাটির পিএইচ মান কমানোর জন্য কোনটি ব্যবহৃত হয়? মাটির পিএইচ এর মান কমাইতে হবে, তারপর মাটি হচ্ছে অ্যাসিডিক বানাইতে হবে, তাই না? পিএইচ কমানো মানে কি? মাটিকে অম্লীয় করতে হবে। মাটিকে অম্লীয় যদি করতে হয় তাহলে ওটার মধ্যে কি দিতে হবে বলতো? ওটার মধ্যে ফসফেট দিতে হবে, ফসফেট, ঠিক আছে। ফসফেট অথবা হাইড্রোজেন ফসফেট টাইপের কিছু একটা অ্যাড করতে হবে। এবার অপশনের মধ্যে ফসফেট বা হাইড্রোজেন ফসফেট থাকলে ওটাই অ্যান্সার হবে। আচ্ছা এই ক্যালসিয়াম এটা তো হবে না, এটা ডলোমাইট, এটা হচ্ছে ডলোমাইট, এটা হচ্ছে না কার্বনেট, এটা হচ্ছে না ক্ষার। তাহলে একমাত্র অ্যাসিড কে আছে? এই যে এটা, যেটা মাত্র লিখলাম। ফসফেট বা হাইড্রোজেন ফসফেট অ্যাড করলে লবণ কি, সরি মাটি কি হয়ে যায়? অম্লীয় হয়ে যায়। অম্লীয় হলে বাই ডিফল্ট কি হয়? পিএইচ কমে যায়, ঠিক আছে। মাটি কি হয়? অম্লীয় করতে হবে, তখন পিএইচ এর ভ্যালু কি হয়ে যাবে? <7 হয়ে যাবে। ওকে, ঠিক আছে। পরেরটার মধ্যে কি আছে? নিম্নে কোন জোড়া অম্লীয় বাফার দ্রবণ ক্রিয়েট করে? বলো অম্লীয় বাফার দ্রবণ ক্রিয়েট করার সিস্টেমটা কি বলতো? একটা কি বলতো? একটা হচ্ছে জৈব অ্যাসিড নিব প্লাস কি ওই জৈব অ্যাসিডের সল্ট নিব, রাইট? ওই সল্ট নিব। আচ্ছা এখন সল্ট এখানে ডিক্লে দেওয়া নাই, কিন্তু তোমরা আমাকে বলো তো মনে আছে কিনা? CH3 সিরাবল OH আছে, এটা সোডিয়াম সালফাইড বিক্রিয়া করবে, ফলে বলো কি উৎপন্ন করে? CH3 সিরাবল ONA প্লাস হচ্ছে H2। অবশ্যই একটা দুর্বল অ্যাসিড লাগবেই, অ্যাসিডিক বাফার হইতে হলে দুর্বল অ্যাসিড ফরজ। তাহলে এখানে কি A, তারপর কি B 0 এরকম ছিল, পরে কি হয়েছিল A-B, ও সম্পূর্ণ বিয়োজিত হয়, B পাওয়া যায়। সো যেহেতু এখানে A-B মানে CH3 সিরাবল OH আছে, আর যদি এখানের মধ্যে CH3 সিরাবল ONAও তৈরি করতে পারবে, তার মানে এখানে অপশনগুলোর মধ্যে একমাত্র ওই হচ্ছে কি করতে পারে? আমার অম্লীয় বাফার ক্রিয়েট করতে পারে। হ্যাঁ অনেকে হয়তো বলতে পারে যে ভাই এখানের মধ্যে কি এইটা নিলে হইতো কিনা? না, এরা দুজনে কিন্তু তীব্র, সো বাদ, দুজনে তীব্র হবে না। আবার এখানে কি দুজনে দুর্বল হবে না। আবার এখানে কি দুর্বল আর তীব্র ঠিক আছে, বাট ও কিন্তু কি, ও কিন্তু ক্ষারীয় বাফার, ও কিন্তু ক্ষারীয় বাফার। কোশ্চেনে কিন্তু স্পেসিফিক বলে দিছে অম্লীয় বাফার লাগবে। সো এই জন্য এই নাম্বারটা অ্যান্সার হয়ে গেছে। কথা ক্লিয়ার? কোনো সমস্যা আছে ভাই? নাই। চলো পরেরটায় যাব। পরেরটা হচ্ছে মানব রক্তে কোন বাফার বিদ্যমান? মানব রক্তে মনে রাখবা বাইকার্বনেট বিদ্যমান, ঠিক আছে। বাইকার্বনেট থাকবে, এটা কনভার্ট হয়ে যাবে H2CO3 তে, এটা অথবা ফসফেট, কোশ্চেনে যেটা দেওয়া থাকে, ঠিক আছে। তোমার অ্যান্সার কি বলো তো? এই যে বাইকার্বনেট দেওয়া আছে, তাহলে এটাই আমার অ্যান্সার হবে, ঠিক আছে। এটাই আমার অ্যান্সার হয়ে যাবে। ওকে ক্লিয়ার? কোশ্চেন আছে ভাই? নাই। চলো তার পরেরটায় যাব। পরেরটা হচ্ছে কোনো বাফার দ্রবণের সম ঘনমাত্রা x মাইনাস এবং hx আছে, সম ঘনমাত্রার। ওকে খুব ভালো কথা। যদি hx এর k এর ভ্যালু এত হয় তাহলে pH কত হবে? ওমা এটা তো সেম সেম হয়ে গেল না? তাহলে p যদি k এত হয় তাহলে pk কত? pk হচ্ছে -log(10⁻⁻8), তাহলে এটা আসবে 8। তাহলে বলো pH ইজ ইকুয়ালস টু হচ্ছে pk প্লাস লগ কি বলতো? সল্ট এর ঘনমাত্রা বাই হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা।
তাহলে এবার আমাকে বলো কোশ্চেনের মধ্যে কি কি বলছে। কোশ্চেনের মধ্যে বলছে দুটো ঘনমাত্রা সেম সেম হয়ে গেছে। তাহলে সেম সেম যদি হয়ে যায় তাহলে বলো এই দুটো অনুপাত কি প্লাস লগ এ চলে আসবে না? তাহলে বলো যদি এটা তাহলে কারেন্ট চলে যাবে, তাহলে কি লগ 1 চলে আসবে। লগ 1 এর ভ্যালু কত 0, তাহলে কি হবে পিএইচ আর পিকে পরস্পর সমান হয়ে যাবে। তার মানে অ্যান্সার কত হবে এই যে 8। ঠিক আছে, অ্যান্সার হবে এ নাম্বারটা 8। ম্যাথ করাই লাগে না ভাই, কি একটা অবস্থা, এইসব সহজ সহজ ম্যাথ ভাই হতাশ হয়ে যাচ্ছি। ঠিক আছে, চলো পরেরটার মধ্যে। আচ্ছা কি বলছে, অম্লীয় বাফার পিএইচ নির্ণয় সমীকরণ কোনটা? তাহলে পিএইচ ইজ ইকুয়ালস টু সূত্র কি ছিল বলতো, পিএইচ ইজ ইকুয়ালস টু পিকে প্লাস কত লগ, এটা কি আছে সল্ট, এটা হচ্ছে অ্যাসিড, এটা নিয়ে কাজ করতেছি। তো চলো সুন্দর করে ভ্যালুটা বসায় দিই, কত কত হবে এখানে এই যে এ নাম্বারটা, এটা হচ্ছে আমার কি অ্যান্সার। ঠিক আছে ভাই, চলো পরেরটায় যাব। তারপরটার মধ্যে কি আছে, 1 মোল C2H5OH দহনে কত মোল লাগবে? তো চলো দহনটা করি আমরা। C2H5OH যে কোনো কিছুকে পূর্ণ দহন করলে কি উৎপন্ন হয় বলতো, কার্বন ডাইঅক্সাইড এবং পানি। তাহলে বল এখানে কয়টা কার্বন আছে, 2টা কার্বন, তাই 2টা কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। এরপর কি বলতো, হাইড্রোজেন কয়টা আছে, হাইড্রোজেন এখানে আছে 5 6, তারপরে 3 দিয়ে মাল্টিপ্লাই করবো, এখানে কি 5 আর একে 6 আছে, তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করবো। এবার দেখো দেখি অক্সিজেন কয়টা হলো, তাহলে 4 দুকোণে 8টা, সরি 2 দুকোণে 4টা, 4টা আর 3টা 7টা, নাকি ভুল বলতেছি? আচ্ছা তাই না, 3 আর এখানে 4 7, একটা এখানে ইউজ হয়েছে, তাহলে 6টা বাকি। তাহলে একটা এখানে ইউজ হয়েছে, এখানে কি 4টা অক্সিজেন আছে, 4টা আর এখানে আছে হচ্ছে 3টা, মোট 7টা। একটা ইউজ হয়েছে, তাহলে 6টা বাকি, ওই 6টাতে কয় বসবে 3O2। তাহলে এবার কোশ্চেনে কি চাইছে দেখি, কত মোল কার্বন ডাইঅক্সাইড হয়? তো কার্বন ডাইঅক্সাইড কয় মোল হইলো, 2 মোল হয়েছে, 2 মোল, তাহলে 2 মোল হবে আমার অ্যান্সার। তাহলে অ্যান্সার কত এই যে এ নাম্বারটা, এটাই বসে যাবে আর কি। ক্লিয়ার? কার কোন কোশ্চেন আছে নাকি ভাই বলো তো? নাই। চলো তাহলে পরেরটার মধ্যে যাবো ভাই। এবার পরেরটার মধ্যে কি আছে, নিচের কোনটি অদাহ্য পদার্থ? শোনো অদাহ্য পদার্থ কোনগুলা, ধরো তোমার দাহ্য কোনগুলো আগে বুঝো। দাহ্য হচ্ছে যারা হইতেছে মনে করো অ্যালকেন টাইপের, সাপোজ CH4 বা C2H6 বা মনে করো বেনজিন বা মনে করো ইথার, মানে জৈব যৌগ টাইপের যারা আছে আর কি। ঠিক আছে, বা ধরো হাইড্রোজেন যারা আছে সেগুলা, এগুলো হচ্ছে কি দাহ্য। অদাহ্য কোনটা, যেটা মনে করো যেরকম ট্রিপল বন্ড টাইপের যেগুলো আছে, হ্যাঁ এই ট্রিপল বন্ড টাইপের জিনিসগুলো হচ্ছে কি বলতো অদাহ্য। যেমন নাইট্রোজেন, নাইট্রোজেন হচ্ছে নর্মালি খুব একটা হয় না, একদম 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলে সে ভেঙে যায়, তাও দাহ্য হয় না। ঠিক আছে, তো এর মনে রাখবা অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে এই নাইট্রোজেনটা। ওকে, অ্যান্সার নাইট্রোজেনটা। পরেরটার মধ্যে কি আছে, পরেরটার মধ্যে জলীয় দ্রবণের পিএইচ সবচেয়ে বেশি হবে। জলীয় দ্রবণের পিএইচ সবচেয়ে বেশি কখন হয় বলতো, যখন দ্রবণ ক্ষারীয় হয়। যখন দ্রবণ কি হয়, ক্ষারীয় হয়, যত ক্ষারীয় হবে তত তার পিএইচ এর ভ্যালু বেশি হবে। তাহলে বল এখানের মধ্যে কি অ্যামোনিয়া, মানে সবার প্রথম কথা হচ্ছে প্লাস্টারটা কি সল্ট, সো ও হচ্ছে বাদ। ও কি দুর্বল ক্ষার, সো বাদ, দুর্বল ক্ষার বাদ। ও হচ্ছে তীব্র ক্ষার, তাই তীব্র ক্ষার কি সম্পূর্ণ বিরহিত হয় না, যেহেতু তীব্র ক্ষার তাহলে ওর পিএইচই সবচেয়ে কি হবে 14 আশেপাশে থাকবে। তীব্র পিএইচ, সরি তীব্র অ্যাসিডের পিএইচ 14 আশেপাশে থাকে, বাকি সবগুলো কি দুর্বল, তাই কি 7-এর আশেপাশে থাকবে, মানে 7.5 7.7 7.8 8 এরকম থাকবে। আর লাস্টেটা কি বলতো CH3 সিরাবল ONA, মানে কি বলতো সল্ট। সুন্দর করে ভ্যালু বসাবা, কাজটা হয়ে যাবে। ঠিক আছে ভাই, কোন কোয়েশ্চেন আছে? ওকে, তাহলে চলেন শুরু করা যাক। তাহলে এখন হচ্ছে আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, যেটা হচ্ছে ভাই এইটা। এখন এখানের মধ্যে দেখো এই যে আমাদের এই পিএইচ যেমন ভাই ইজিলি পিএইচ ইকুয়ালস টু 2ই হবে, কারণ ভাই দেখো কি হয়েছে এখানের মধ্যে -2 আছে, সো পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ অফ কি, মাইনাস লগ অফ 10⁻²2, সো হিসাব করলে বোঝা যায় যে 2ই আসবে, সো এটা ঠিক আছে। আবার পরেরটার মধ্যেও কি ঠিকই আছে, যেহেতু সোডিয়াম কার্বনেট, সো কি ক্ষার, ক্ষার হলে কি পিএইচ 7 চেয়ে বড়ই হবে, সো বোঝা যাচ্ছে এটাও ঠিক আছে। এখানে কি 0.01, এটাও সত্য, ঠিক আছে। বাট কোয়েশ্চেন করছে কোনটা সত্য নয়, সো এগুলো কিন্তু একটাও তাহলে অ্যান্সার হচ্ছে না, এগুলো কিন্তু একটাও অ্যান্সার হচ্ছে না। তাহলে এবার এটার দিকে একটু আসি। যখনই ঘনমাত্রা ভ্যালু 10⁻⁻5m থেকে -10m এর রেঞ্জের মধ্যে হয়, তখন বলো পিএইচ এর সূত্র কি, মাইনাস লগ কত 10⁻⁻7 প্লাস হচ্ছে H প্লাস অফ কি অ্যাসিড না, তাহলে বলো অ্যাসিডের পরিমাণ কত আছে এখানে, মাইনাস লগ অফ 10⁻⁷ কেন আসছে ভাই বলো তো, কারণ পানির H প্লাসের জন্য। এবার তাহলে পরেরটার মধ্যে বলো কি রাখবে 10⁻⁹, তাহলে 10⁻⁹ যোগ করে দিব, তাহলে কি মাইনাস লগ অফ কত 10⁻⁷ প্লাস কত 10⁻⁹, তাহলে এবার ভ্যালুটা বসাই দেই, তাহলে কত হয় এটা 6.9956 হয়ে গেছে, 6.9956, 6.9956 এটা হয়ে গেছে অ্যান্সার। তাহলে বলো তো ভাইয়া এটা কি ঠিক আছে, ঠিক নাই, তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার ভাইয়া, কারণ কোয়েশ্চেন কিন্তু করছে কি বলতো যে কোনটি সঠিক নয়। ঠিক আছে ভাই, চলো তাহলে পরেরটার মধ্যে চলে যাই, 51তে কাজ করব। কোন
ডায়াগ্রামটি সঠিক এটা বলতে বলছে। এবার এখানে সঠিক ডায়াগ্রাম নিয়ে যখন কাজ করব তখন যদি একটু ফোকাস করো ভাইয়া, তাহলে কি হয়, সবসময় বামে হচ্ছে অ্যানোড, তারপর কি মাঝখানে হচ্ছে কি লবণ সেতু, ডানে হচ্ছে ক্যাথোড। তাই এখানে কি করতে হয় বলতো, এম মানে ধাতু যেটা আছে সে ধাতু, তারপর ইলেকট্রন দান করে কি আয়ন হয়, যেটা হচ্ছে কি অ্যাকুয়াস সলিউশন। এরপর সে কি N2+ থাকে, এই N2+ ইলেকট্রন গ্রহণ করে সে Na কনভার্ট করে, যেটাও কি আবার বলতো সলিড। সো অবশ্যই আমার 1 নাম্বারটা ঠিক আছে, তাই আমার এটাই কিন্তু আমার অ্যান্সার হয়ে যাবে ভাই, ঠিক আছে, এটাই কিন্তু আমার অ্যান্সার হয়ে যাবে। আবার তুমি যদি খেয়াল করে দেখো তাহলে 3 নাম্বার, যদি আমার এম আর এন এর মধ্যে যেহেতু সক্রিয় কে বলে নাই, তাহলে এন 3 নাম্বারটাও কিন্তু আমার অ্যান্সার হইতেই পারে, কোনো সমস্যা কিন্তু নাই ভাই। কারণ দেখো এনও ইলেকট্রন দান করে N2+ হচ্ছে, M2+ গ্রহণ করে M হচ্ছে। সো আমি মনে করি অ্যান্সার এ আর সি এর মধ্যে একটা দাগেরই হওয়া উচিত। কারণ ভাই এখানে কোনটা অধিক সক্রিয় কোয়েশ্চেন তো বলা নাই। যদি এখানে কোনো ছবি টবি দেওয়া থাকতো তাহলে বামে অ্যানোড ডানে ক্যাথোড ধরে তখন তুমি বামে এম ডানে ক্যান করতে পারতা। বাট হ্যাঁ, একটা ছোট্ট কথা আছে, এখানে এম দ্বারা মেটাল বোঝায়, মেটাল আজীবন কি হয়, অ্যানোড হয়। এই যুক্তি ধরে আমরা এ নাম্বারটা অ্যান্সার দিছি। সি কিন্তু ভুল না, কিন্তু এম কে মেটাল ধরে আমরা এ নাম্বারটা অ্যান্সার দিয়ে দিছি আর কি। ক্লিয়ার? আর এখানটার মধ্যে এটা হইলো। পরেরটার মধ্যে কি হয়েছে, পরেরটার মধ্যে হচ্ছে ভাই কি, এখানে এই যে E0 Ag থেকে Ag+ হয়েছে, হাইড্রোজেন হয়েছে। তাহলে বলো এখানে হাইড্রোজেন আছে, এখানে কি সিলভার আছে, এই দুটার মধ্যে কি H অধিক সক্রিয়, তাই এটা হবে অ্যানোড আর এটা কি হবে বলো তো ভাইয়া, ক্যাথোড। তাহলে বলো E0 সেল কেমনে বের করবো, আমাদের রুল কি ছিল, বামে থাকবে হচ্ছে অ্যানোড, মাঝখানে লবণ সেতু, ডানে হচ্ছে ভাই ক্যাথোড। তাহলে বলো এখানের মধ্যে কি হবে, বামে অ্যানোডটা হাইড্রোজেন যেটা আছে ও ইলেকট্রন দান করে H+ কনভার্ট করবে, মানে H+ হয়ে যাবে আর কি, হ্যাঁ H+ হয়ে যাবে। আর এরপর কি বলতো, রাইট সাইডের মধ্যে ক্যাথোডের মধ্যে কি ইলেকট্রন গ্রহণ করবে, সো কি সিলভার প্লাস ইলেকট্রন গ্রহণ করে সিলভার হয়ে যাবে। সো এখানে কি গ্যাস হয়েছে, এখানে কি অ্যাকুয়াস হয়েছে, আবারও অ্যাকুয়াস হয়েছে, আবারও সলিড হয়েছে। যেখানে গ্যাস ওইখানে কিন্তু আবার ব্র্যাকেটে প্রেশার লিখতে হয়, তাই না, প্রেশার লিখতে হয়। সো দেখি কোনটার সাথে অ্যান্সার মিলতেছে। সো এই যে বামে অ্যানোড আছে, মাঝখানে এটা, ডানে ক্যাথোড, এটা ঠিক আছে। আবার কি এটা কিন্তু ভুল আছে, কারণ এখানে কিন্তু অ্যানোড উল্টায় ফেলছে, সো 2 বাদ। এবার 3 নাম্বারটা কিন্তু ঠিক আছে, তাই না ভাই, তাহলে অ্যান্সার কিন্তু 1 আর 3, তাহলে এই একটা অ্যান্সার হয়ে গেল ভাইয়া। কোনো সমস্যা আছে কারো, একটু বলে ফেলো দেখি ভাই, কোনো কোয়েশ্চেন আছে নাই? চলো পরেরটায় যাবো। পরেরটা হচ্ছে ভাই জিঙ্ক আর কপার সালফেট। ভাই এটা কোনো কাহিনী নেই, জিঙ্ক আর কপার সালফেটকে নিয়ে কাজ করতেছো, সব সময় মাথায় রাখবা ভাইয়া, জিঙ্ক আর কপারের মধ্যে কে বলো তো ভাই, জিঙ্ক অ্যানোড হিসেবে কাজ করবে, কারণ কি ও অধিক সক্রিয়। জিঙ্ক অ্যানোড হিসেবে কাজ করবে কারণ কি অধিক সক্রিয়। দ্যাটস ওয়াই জিঙ্ক আর কপার সালফেটের যখন বিক্রিয়াটা হবে তখন কি হবে বলতো, জিঙ্ক অধিক সক্রিয় হওয়ার কারণে ইজিলি কপারকে প্রতিস্থাপন করে ফেলবে। আর লাস্ট কথা হচ্ছে কি ভাই, যার বিজারণ বিভব বেশি, যেমন কপারের বিজারণ বিভব বাই ডিফল্ট একটা মাইনাস একটা প্লাস, তো অবশ্যই কি বিজারণ বিভব কি কপারে বেশি হবে। যেহেতু কপারের বিজারণ বিভব বেশি, তাহলে অবশ্যই কি বলতো ও বিজারণ দিবে, ও হচ্ছে বিজারণ দিবে। যেহেতু ও বিজারণ দিবে তাহলে অবশ্যই ও কি বলতো জারক হিসেবে কাজ করবে, তাহলে ও হচ্ছে জারক, ঠিক আছে। তাহলে কি বলতো, ও হচ্ছে জারক, অদক্ষেপ পড়বে, এটা কি অ্যানোড হিসেবে কাজ করবে। সো অ্যান্সার হচ্ছে কি 1, 2 এবং 3। সবাই বুঝতে পারছি ভাইয়া, কোন কোয়েশ্চেন আছে নাই? ঠিক আছে, এই বন্ধ হয়ে গেল। পরের পেজে কি বলতো, এবার এখানে কি হাইড্রোজেন 0 হচ্ছে, তাহলে এর সাথে অ্যানোড হিসেবে কোনটা কাজ করবে বলো। ও নিজে হচ্ছে ক্যাথোড, তাহলে ওর সাথে অ্যানোড হিসেবে, সরি ভুল লিখছি, ও নিজে কি বলতো হাইড্রোজেন, তাহলে এবার ওর সাথে অ্যানোড হিসেবে কাজ করতে হলে কি হবে, এর উপরে যারা আছে তাদেরকে নিতে হবে, ওরা হবে অ্যানোড। তাহলে ওর উপরে কে কে আছে, জিঙ্ক নিতে পারো, নিকেল নিতে পারো, ক্যালসিয়াম নিতে পারো, বা এরকম টাইপের নিতে পারো, ঠিক আছে, ফেরাম নিতে পারো, এদের নিতে পারো। আর নিচে যারা আছে ওরা কি হবে, এজি অরাম, এরা হয়ে যাবে হচ্ছে কি বলতো ক্যাথোড, তাই না। সো এখানের মধ্যে মনে রাখো, যেহেতু ও নিজে ক্যাথোড হিসেবে কাজ করবে, তা অ্যানোড কোনটা হবে, এর উপরে সারির কারো। তাহলে এবার দেখি অপশনের মধ্যে কোনটা আছে। সো এখানে মনে রাখো কপার যদি নাও তাহলে কপার কিন্তু হচ্ছে কম সক্রিয়, তখন কিন্তু আবার H নিজে অ্যানোড হয়ে যায়, তখন নেওয়া যাবে না। সো কপার বাদ, কপার যদি না নেওয়া যায় তাহলে বাকি দুটো নেওয়া যাবে ভাই, তাহলে 1 আর 3 অ্যান্সার হবে। তাহলে এটা হচ্ছে এ নাম্বারটা অ্যান্সার হয়ে যাবে আর কি, ঠিক আছে ভাই। কার কোন কোয়েশ্চেন আছে তো বলো দেখি আমাকে, সবাই ধরতে পারছি? পরেরটার মধ্যে কি আছে একটু বলে ফেলো দেখি ভাইয়া। এখানের মধ্যে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করতেছে, অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া কি উৎপন্ন হয় বলতো, লবণ, পানি, কার্বন ডাইঅক্সাইড। তাহলে অবশ্যই এটা কি বিক্রিয়া, একটা আমাদের ছোটবেলায় সেই চিরপরিচিত প্রশমন বিক্রিয়া। এ হয়ে গেল প্রশমন বিক্রিয়া ভাই, ঠিক? কোনো সমস্যা আছে কারো নাই? পরেরটার মধ্যে কি আছে, পরেরটার মধ্যে ভাইয়া এবার আছে হচ্ছে একটা দুর্বল ক্ষার, একটা দুর্বল বেজ আছে,
একটা দুর্বল বেজ আছে, তার সাথে একটা তীব্র অ্যাসিড নিব আমরা। তাহলে একটা দুর্বল বেজ আছে, এই দুর্বল বেজের সাথে একটা তীব্র অ্যাসিড আছে। বলো দুর্বল বেজ আর তীব্র অ্যাসিড যখন তুমি নিবা তখন এখানে ইউজ করতে হয় মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড। কার ইউজ করতে হয়? মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড। তাহলে ফেনফথেলিন তো ইউজ করা যাবে না, তাহলে ও বাদ। তাহলে এবার কি পিএইচ এর মান 7 এর চেয়ে কম হবে, যেহেতু তীব্র অ্যাসিড আছে সো অবশ্যই পিএইচ এর মান 7 এর চেয়ে কম হবে, কথা সত্য। এবার কি জফরি নির্যাস নিয়ে কাজ করতে হবে, এটাও সত্য। তাহলে অ্যান্সার কি 2 ও 3। তাহলে এখানে অ্যান্সার এ হয়ে যাবে ভাইয়া, অ্যান্সার এ হয়ে যাবে। কার কোনো কোয়েশ্চেন আছে ভাইয়া বলো তো? ক্লিয়ার? বুঝতে পারছি এই পর্যন্ত? এবার তাহলে কি হয়েছে, এ পর্যন্ত বুঝে ফেললাম আমরা, অ্যান্সার এ হয়ে গেল। পরেরটার মধ্যে কি হয়েছে, পরেরটার মধ্যে এখানের মধ্যে আই মাইনাস থেকে Cl2 হয়েছে। তাহলে কি হয়েছে, 2I মাইনাস যেটা আছে ওইটা ইলেকট্রন দান করে I2 তে কনভার্ট করছি, আর Cl2 যেটা আছে ও ইলেকট্রন গ্রহণ করে 2Cl মাইনাসে কনভার্ট করছি। তাহলে জনগণ দেখো তো কি হচ্ছে, I মাইনাস ইলেকট্রন ত্যাগ করে, কথা সত্য। আবার Cl2 যেটা আছে ও ইলেকট্রন ত্যাগ করে না, ও ইলেকট্রন কিন্তু গ্রহণ করে, তাহলে বাদ। ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে কি 1 আর 3 অ্যান্সার হবে। তাহলে এটা আমার অ্যান্সার হয়ে গেছে, এই আর কি কথা। ক্লিয়ার ভাই? কার কোনো কোয়েশ্চেন আছে? নাই। চলো পরেরটার মধ্যে কাজ করব। এবার এখানে কি হয়েছে, এখানের মধ্যে হচ্ছে একটা দুর্বল অ্যাসিড আছে, এই দুর্বল অ্যাসিড আর তীব্র ক্ষারের বিক্রিয়া। কোনটা সঠিক বলতে বলছে, তাহলে বলছে এটা, ও হ্যাঁ এটাই তো, এটা 6 থেকে 10%কে আমরা কি বলি বলো তো, ভিনেগার বলি। সো এটা 1 নম্বরে আমরা পেয়ে গেছি, সো অবশ্যই এটা ভিনেগারে থাকবে, সো এটা সত্য। হ্যাঁ ভাই, তারপর কি এটা ক্ষারকত্ব 2 না, এটা ক্ষারকত্ব হচ্ছে 1, হবে না। এটা কি তীব্র অ্যাসিড না, এটা দুর্বল অ্যাসিড, দুর্বল আছে, তাহলে এটাও হচ্ছে না, বাদ। এটা কি উপরে বিক্রিয়া শেষ প্রশ্ন বিন্দু 7 হয়ে থাকে না, 7 এর চেয়ে কি হয়ে থাকবে, যেহেতু তীব্র ক্ষার 7 এর চেয়ে বেশি হইতে বাধ্য। ঠিক আছে ভাই? আচ্ছা পরেরটার মধ্যে কি আছে, পরেরটার মধ্যে একটা তীব্র ক্ষার আছে, এটা হচ্ছে একটা কি তীব্র ক্ষার, তীব্র বেস। আর এটা কি বলতো, দুর্বল অ্যাসিড। তীব্র ক্ষার আর দুর্বল অ্যাসিড নিয়ে যখন কাজ করব তখন কি হবে, এই বিক্রিয়ার মধ্যে উপযুক্ত নির্দেশ হতো ফেনফথেলিন। খুব ভালো কথা। কেন ফেনফথেলিন? কারণ ওর পিএইচ এর ভ্যালু কিন্তু 7 থেকে বড়, কথা সত্য। তাহলে এখানে কি হচ্ছে বলতো, এর বিয়োজন ঘটে ক্ষারীয় মাধ্যমে, যেহেতু ক্ষারীয় মাধ্যমে কাজ করছে। দেখো অ্যাসিড, একটা দুর্বল অ্যাসিড তীব্র ক্ষার, তাহলে ওভারঅল জিনিসটা কি হয়ে যাবে, ক্ষারীয় হয়ে যাবে না। তাহলে কি পাচ্ছি আমরা, ক্ষারীয় মাধ্যম পাচ্ছি। এই যে এটা হচ্ছে ক্ষারীয় মাধ্যম। শেষ বিন্দুতে কি হচ্ছে, রঙিন ধর্ম প্রদর্শন করবে, তবে জানি আমরা নির্দেশক মানেই তো রঙিন ধর্ম প্রদর্শন করবে। সো অ্যান্সার হবে 1, 2 ও 3। ঠিক আছে ভাই? তাহলে অ্যান্সার কত হয়ে যাবে জনগণ বলো তো, 1, 2 ও 3। আচ্ছা পরেরটার মধ্যে কি হয়েছে, এবার এখানের মধ্যে এটা খুবই বাজে অবস্থা, এটা ঠিক করে দিই একটু। সেন্টিমিটার কিউব, এখানে আছে হচ্ছে সোডিয়াম কার্বনেট। ওকে, তাহলে এবার খেয়াল করো দেখি, এখানে কি মোলার দ্রবণ আছে, মোলার দ্রবণ আছে। তাহলে বলো HCl এর মধ্যে এখানে কি 25 সেন্টিমিটার কিউব আছে, আর এখানে কি সোডিয়াম কত আছে, এটা 1 মোলার 1 m আছে। আর এখানেও কি সোডিয়াম কার্বনেট যেটা আছে, এটা কি বলতো, এটারও 25 সেন্টিমিটার কিউব, এটারও 1 মোলার আছে। তাহলে দুইটারে n বের করব, তাহলে n = SV নিব, তাহলে কি 1 × 25 ভাগ 1000। এখানেও কি নিব বলতো, n = SV, তাহলে 1 × 25 ভাগ 1000। তো যাই গুণ করতে একই যেহেতু আসবে, তো বোঝা যাচ্ছে যে সেমই হবে। হ্যাঁ, তো এটা মোল সংখ্যা সমান, ভর কি সমান হবে না, আণবিক ভর যেহেতু ভিন্ন, ভর সমান হবে না। এখানের মধ্যে 10 করতে 10 লাগবে না, 10 করতে 5 লাগবে, অর্ধেক। কারণ কি একটা H+ কি করবে, একটা সোডিয়াম কার্বনেট 2টা HCl কে নষ্ট করে, সো আমার দ্বিগুণ লাগবে। ঠিক আছে? সো লাস্টেরটাও কিন্তু হচ্ছে না। ঠিক আছে? সো আলটিমেটলি লাগবে কোনটা, এই উপরেরটা। সো এই উপরেরটা হচ্ছে ভাইয়া অ্যান্সার হয়ে যাবে আমাদের। ঠিক আছে? কার কোন কোয়েশ্চেন ভাইয়া? বুঝতে পারছি? নাইস। চলো তাহলে খুবই সহজ কোয়েশ্চেন করছে, তাই না? কি একটা অবস্থা। তবে লাস্টের মধ্যে কি আছে, এখানের মধ্যে বলছে ভাইয়া যে এত সেন্টিমিটার কিউব HCl এতটুকু সোডিয়াম কার্বনেট কাজ করছি, এর অম্লত্ব 2, কারণ সোডিয়াম কার্বনেট যেটা আছে এটার মধ্যে কি হয়েছে, ওর 2-, তাহলে অবশ্যই এটা কি +2 হবে, তাই না? কারণ দুইটা সোডিয়াম +2 হবে, সো অবশ্যই কি এর +1 পাওয়া গেছে, তাই না? সো অবশ্যই এর অম্লত্ব 2 হচ্ছে। ঠিক আছে, এবার কি একটা সোডিয়াম কার্বন কি করবে বলতো, দুইটা HCl কে প্রশমিত করবে, ফলাফল কি করতেছে বলতো, NaCl পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড করে ফেলছে। তাহলে এবার আমাকে বলো ভাই কি উৎপন্ন করবে, এখানের মধ্যে যখন কাজ করতেছি, তাহলে একটা সোডিয়াম কার্বনেট কি করতেছে বলতো, এর 2 মোল HCl কে প্রশমিত করে। তো হ্যাঁ 2 মোল HCl কে প্রশমিত করতেছে, আর 1 মোল সোডিয়াম কার্বনেট প্রশমিত করতে এক ক্ষারীয় অ্যাসিডের 2 HCl নিজে তো এক ক্ষারীয় অ্যাসিড 2 মোল, সো আলটিমেটলি হচ্ছে 2 আর 3 কিন্তু সেম অপশনই। HCl যে কথা, এক ক্ষারীয় অ্যাসিড বলতে HClই বুঝায়, সো ওর 2 মোলই লাগবে। ঠিক আছে? সো অ্যান্সার তিনটাই হবে। হ্যাঁ, সো এখানে বেসিক্যালি অ্যান্সার হচ্ছে 1, 2 ও 3।
ঠিক আছে, খুবই সুন্দর কোয়েশ্চেন। ওকে, তাহলে হচ্ছে আমরা এখান থেকে শুরু করি। তাহলে এখন এখানটার মধ্যে যখন কাজটা করব খুব ক্লিয়ারলি একটু বুঝো। এই পার্টটুকুর মধ্যে এবার আমাদের কি আছে কোয়েশ্চেনের মধ্যে হচ্ছে আমার এ বি পাত্র আছে, মিশ্রণের প্রকৃতি নিয়ে কাজ করতেছি। এবার এখানের মধ্যে দেখো তো ভাই কি করব, এখানে এত গ্রাম নিয়ে কাজ করতেছি, তাহলে কি হবে বলো তো, এস বের করব, কি হবে 1000 ইন্টু ডাব্লিউ ডিভাইড বাই এম ইন্টু ভি। তাহলে বলো 1000 নিছি, ডাব্লিউ ভ্যালু কত 0.106, আণবিক ভর 106 আর ভি এর ভ্যালু কত 100। তাহলে এখানে সুন্দর করে ভ্যালু বসাও, 0.01 এম চলে আসবে, ঠিক আছে 0.01 এম। আর এখানে সেমভাবে পার্সেন্ট অফ ডাব্লিউ বাই ভি দেওয়া আছে, সূত্র কি বলতো, এস ইকুয়ালস টু 10x বাই হচ্ছে এম। তাহলে 10 ইন্টু এক্স এর ভ্যালু 10, এর আণবিক ভর 36.5। তাহলে চলো সুন্দর করে ভ্যালু বসাই। তাহলে কি হচ্ছে 100 ভাগ 36.5, তাহলে এটা আসবে 2.74 এত এম। তাহলে এবার কি ছিল সূত্র, এইচ প্লাস দিয়ে বের করি আমরা, তাই না, যে এইচ প্লাস যখন বের করব তখন আমরা কি করি, সামেশন অফ ইএসভি অ্যাসিড মাইনাস সামেশন অফ ইএসভি বেসটা বের করব, তাই না। এবার যদি এখানের মধ্যে ভ্যালুটা পজিটিভ আসে তাহলে অ্যাসিডিক হবে, নাহলে ক্ষারীয় হবে। তাহলে বলো অ্যাসিড হচ্ছে HCl, তুল্য সংখ্যা 1, ওর ঘনমাত্রা কত, ঘনমাত্রা হচ্ছে 2.74, ওর আয়তন হচ্ছে 100 মাইনাস বলেন ওর তুল্য সংখ্যা কত, সোডিয়াম কার্বনেটের 2, ওর ঘনমাত্রা কত, ঘনমাত্রা হচ্ছে ভাই 0.01, ওর আয়তন কত, আয়তন হচ্ছে 100। তাহলে বলো নিচে কি হবে, 100 প্লাস 100 মানে কি 200 আয়তন বসে যাবে। তাহলে চলো এবার দেখি ভ্যালুটা পজিটিভ আসে নেগেটিভ আসে, আমাদের পজিটিভ নেগেটিভ জানলেই চললো, তাই না। সো আমাদের তো দরকার নাই যে হচ্ছে এখানের মধ্যে ভ্যালু কত আসছে, পিএইচ তো আর বের করতে বলে নাই। সো এখানে কী লাগবে বলো তো, এখানের মধ্যে বেসিক্যালি যেটা লাগবে সেটা হচ্ছে পজিটিভ ভ্যালু। সো এখানে পজিটিভ একটা ভ্যালু আসছে, সো অবশ্যই কী হবে, এটা অ্যাসিডিক একটা ভ্যালু হবে। তাহলে এখানের মধ্যে এই অম্লীয় দ্রবণ পাওয়া গেছে ভাই, তাহলে এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার, ওকে নাইস, চমৎকারী পর্যন্ত হয়ে গেল। তাহলে পরেরটার মধ্যে যাই, পরেরটার মধ্যে কি হয়েছে, পরেরটার মধ্যে হয়েছে ভাইয়া এখানের মধ্যে আবারও সেম সোডিয়াম কার্বনেট দেওয়া আছে, বি পাত্রের জন্য সংযুক্তি বের করতে বসে, যেখানে কত ঘনমাত্রা কাজ করে। তাহলে বলো এখানের মধ্যে মাত্রই তো বের করে আসছি যে এস ইকুয়ালস টু কত বলো দেখি 10x বাই এম। সো এখানে কি 10 ইন্টু 10 ডিভাইড বাই হচ্ছে 36.5, তাহলে অ্যান্সার কিন্তু 2.74 এত এম, মানে মোলারিটি আসে। তো মোলারিটিটা ঠিক আছে, ঠিক আছে মোলারিটি ঠিক আছে, যেহেতু এটা ঠিক আছে তার মানে এটা ভুল, এটা হয় নাই। এবার আমরা কি জানি, পিপিএম ইজ ইকুয়ালস টু কী বলতো, পিপিএম ইজ ইকুয়ালস টু হচ্ছে 10 টু দি পাওয়ার 4 ইন্টু এক্স, শর্টকাটে, তাই না। তাহলে 10 টু দি পাওয়ার 4 ইন্টু কত 10, তাহলে অ্যান্সার কত 10 টু দি পাওয়ার 5 হয়ে যাবে। তাহলে অ্যান্সার কত হয় এখানে বলো দেখি, অ্যান্সার হচ্ছে এই 1 নাম্বারটা, তাহলে 1 আর 3 হবে আমার অ্যান্সার, এ হচ্ছে আমার অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার, কারো অসুবিধা আছে নাই। বয়টার মধ্যে কি হয়েছে, কপার সালফেট প্লাস কেআই নিয়ে কাজ করতেছি। তাহলে বলো এখানের মধ্যে কপার সালফেট আর কেআই এর বিক্রিয়া কি কি তৈরি হয়, তাহলে কপার সালফেট প্লাস 4Ki এর বিক্রিয়া কি উৎপন্ন হয়, Cu2I2 প্লাস আয়োডিন প্লাস কি বলতো দুইটা K2SO4। তাহলে মনে রাখতে হবে এই বিক্রিয়া কি, যেহেতু বিক্রিয়ক হিসেবে আয়োডিনের যৌগ আছে, তাই এটা কিন্তু কি বলতো একটা আয়োডোমিতি হয়েছে, আয়োডিনা কিন্তু আয়োডোমিতি, ঠিক আছে। তাহলে আয়োডোমিতি যদি হয় তাহলে অবশ্যই জারণ বিজারণ বিক্রিয়া, কারণ কি কপার 2 প্লাস ইলেকট্রন অ্যাকসেপ্ট করে কপার প্লাস হয়ে যায়, আবার কি আই মাইনাস যেটা আছে ও ইলেকট্রন ত্যাগ করে হাফ I2 করে ফেলে। সো অবশ্যই ইলেকট্রন দান গ্রহণ হয়েছে, তাই এটা কি একটা আয়োডোমিতি বিক্রিয়া, যেটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। সো অবশ্যই অ্যান্সার এটা হয়ে যাবে, ঠিক আছে। কার কোনো কোয়েশ্চেন নাই, ওকে পরেরটার মধ্যে যাব। এখানে সেম বিক্রিয়ার মধ্যে কাজ করব, দেখো এখানের মধ্যে মাত্রই বলে আসছি কেআই নিয়ে কাজ করতে হচ্ছে, তাহলে মাত্রই তো বললাম যে ভাই কপার সালফেট ছিল, এখানে কি 2, এখানে কি 4Ki আছে, এখানে কি Cu2I2 প্লাস আয়োডিন প্লাস কি বলতো 2K2SO4। সো অবশ্যই যেহেতু আয়োডিন এর বিক্রিয়ক নিয়ে কাজ করছো, তো এটা হয়ে যাবে আয়োডোমিতি, এটা হয়ে যাবে আয়োডোমিতি। তাহলে অ্যান্সার হবে এ নাম্বারটা, ঠিক আছে ভাই। এই মাত্র আগের পেজে এটা বলে আসছিলাম। পরের পেজে কি আছে, FeCl2 প্লাস Cl3 বিক্রিয়ার মধ্যে কি হচ্ছে বলো, FeCl2 এর মধ্যে Fe হচ্ছে +2, ও ইলেকট্রন দান করে Fe3 প্লাস করে ফেলে। সো বিক্রিয়াটা হচ্ছে জারণ বিক্রিয়া, তাই ওর যে বিক্রিয়কটা ওই বিক্রিয়কটা হচ্ছে বিজারক, বিজারক, ঠিক আছে। এবার Cl মাইনাস দর্শকান, খুব ভালো কথা, দুইটা ইলেকট্রনের আদান প্রদান ঘটছে, খুব ভালো কথা। এখানের মধ্যে আসলে কি দুইটা হয়েছে মাত্র, দেখে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেই। আর কি বলতো Cl2
টু দুইটা গ্রহণ করে 2Cl মাইনাস হয়েছে, বাকিগুলো তো দর্শকায়ন হিসেবেই আছে। আচ্ছা তাহলে অ্যান্সার তিনোটাই হবে। হ্যাঁ, কারণ কি মোট হচ্ছে আমার কাছে কি 4টা Cl মাইনাস হচ্ছে দর্শকায়ন আছে, 4টা Cl মাইনাস হচ্ছে দর্শকায়ন হিসেবে আছে, আর একটা Cl2 Cl মাইনাসে কনভার্ট হয়েছে। সো হ্যাঁ, তিনটাই সত্য হবে। ওকে, পরেরটার মধ্যে কি আছে, এখানে কাজ করতেছি আমরা একই কোয়েশ্চেন নিয়ে কাজ করবো, এবার এ পাত্র নিয়ে কাজ করছি, তাই তো? তাহলে এ পাত্রের দ্রবণের ঘনমাত্রা একটু আগে বের করলাম, এটা এখানে ঘনমাত্রা মাত্র বের করলাম না, কত হয় এটা বলো তো? এস ইকুয়ালস টু হচ্ছে 1000 ইন্টু ডাব্লিউ ডিভাইড বাই এম ইন্টু ভি। তাহলে 1000 ছিল, ডাব্লিউ ভ্যালু কত 0.106, আণবিক ভর হচ্ছে 106, ভি এর ভ্যালু কত 100। তো সুন্দর করে ভ্যালু বসাও, 0.01 এত এম আসার কথা। সো এক নাম্বারটা ঠিক নাই, এক নাম্বারটা ভুল, তাহলে দুই নাম্বারটা ঠিক আছে। এবার পার্সেন্টেজটা বের করে দেখতে হবে, দাঁড়াও এখানে কত আছে, এস ইকুয়ালস টু 10x বাই এম। সো আমার এক্স এর ভ্যালু কত হয়ে যাবে, এস এম বাই 10, তাই না? তাহলে এস এর ভ্যালু কত আসছে, এস এর ভ্যালু আসছে 0.01 ইন্টু আণবিক ভর 106 ডিভাইড বাই 10, তাহলে ভ্যালু বসাও 0.106 এত পার্সেন্ট আসার কথা। এবার দেখো তো মিলছে কিনা। হ্যাঁ, তাহলে অ্যান্সার হচ্ছে 3, হ্যাঁ ঠিক আছে 2 ও 3। ওকে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 2 ও 3। ওকে, ক্লিয়ার এ পর্যন্ত? নাইস, চলো তাহলে এ পর্যন্ত করে ফেললাম আমরা। পরেরটার মধ্যে কি আছে, এবার সেম এ প্লাস বি মিশ্রণের পিএইচ কত হবে, তাই না? তো এখানের মধ্যে আমরা সবগুলোই কিন্তু আগে বের করে রাখছিলাম, মনে আছে কিনা আগের ম্যাথগুলোতে? তখন কিন্তু আমরা কি করে রাখছিলাম, তখন কিন্তু এই পার্টটুকুর মধ্যে এস এর ভ্যালু কত ছিল, 0.01 এম বের করে রাখছি, এম এত এস এর ভ্যালু বের করে রাখছিলাম 2.74 এম বের করে রাখছিলাম। তাহলে চলো এবার এইচ প্লাসটা বের করে ফেলি। তাহলে বলো এইচ প্লাস কত হবে এখানের মধ্যে, বলো এখানে তুলো সংখ্যা নিয়ে কাজ করতেছি, বলো এখানের মধ্যে হচ্ছে এই প্রথমটা মানে অ্যাসিডের তুল্য সংখ্যা কত 1, তাহলে 1 ইন্টু 2.74 1 ইন্টু 2.74 ইন্টু কত 100 বসাইলাম 100 মাইনাস কত সোডিয়াম কার্বন তুল্য সংখ্যা 2 ইন্টু 0.01 ইন্টু 100 ডিভাইড বাই হচ্ছে 200। তাহলে এবার দেখো এটা কত আসে, 1.36 বা কিছু একটা আসার কথা বোধ হয়। 2.74 ইন্টু 100 মাইনাস 2 ইন্টু 0.01 ইন্টু 100 ভাগ হচ্ছে 200, তাহলে কত হয় এটা 1.36। তাহলে এটা 1.36 চলে আসছে। তাহলে পিএইচ এর ভ্যালু কত, মাইনাস লগ অফ এইচ প্লাস। তাহলে কত আসে এখানের মধ্যে, মাইনাস লগ অফ অ্যান্সার। তাহলে এটা কত, আচ্ছা দ্রবণ অ্যাসিডিক হয়েছে, তাহলে পিএইচ এর মান 7 হচ্ছে কম হবে, এটা হচ্ছে বেসিক কথা, তাই তো? তাহলে পিএইচ এর মান 7 থেকে ছোট হবে, ঠিক আছে? পিএইচ এর মান 7 থেকে ছোট হবে, তাইলেই চলবে। ওকে, আচ্ছা পরেরটার মধ্যে কি হয়েছে, যে কপার সালফেট কেআই নিয়ে কাজ করছি উদ্দীপক বিক্রিয়ার সাহায্যে এমনি কোন কাজটি করা হয়। আচ্ছা এখান থেকে যেটা করা হয় সেটা হচ্ছে কপার সংস্করণ। আচ্ছা এটা হচ্ছে কপার সালফেট ছিল, এখান থেকে কি হয় 4টা কেআই ইউজ করি আমরা, ফলে এখানে কি Cu2I2 প্লাস কি আয়োডিন প্লাস হচ্ছে কি বলতো 2টা K2SO4 করছি আমরা। সো এখানের মধ্যে I2 এর ভ্যালু দেওয়া থাকলে আমরা কি করতে পারবো, কপার 2 প্লাস আছে এটা সংতুলন করতে পারবো, ঠিক আছে, ভ্যালু বের করতে পারবো। আবার হচ্ছে কি একে পরিমাণ বের করতে পারবো, কপার নিষ্কাশন করতে পারবো না, কারণ কপার ধাতু এখানে বের করা যায় না। সো কপার নিষ্কাশন করা পসিবল না, কপার নিষ্কাশন করতে আমার জিঙ্ক লাগবে, ঠিক আছে, জিঙ্ক ছাড়া করা যাবে না। সো 1 আর 2 ঠিক আছে, হ্যাঁ 1 আর 2 ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে 1 ও 2। ওকে, অ্যান্সার হবে 1 ও 2। পরেরটার মধ্যে কি আছে, পরেরটা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন 0.01, গ্যাসের তাপমাত্রা এবং চাপ দ্বিগুণ করা হলে গ্যাসটির তাপমাত্রা এবং চাপ যদি দ্বিগুণ করা হলে গ্যাসের আয়তন কত হবে। ওকে, তাহলে বলো তাপমাত্রা কত আছে এখানে, তাপমাত্রা আছে হচ্ছে হলো গিয়া, আচ্ছা P1 V1 বাই T1 ইজ ইকুয়ালস টু হচ্ছে P2 V2 বাই T2। তাহলে বলো এখানে P1 এর ভ্যালু কত, P1 এর ভ্যালু দেওয়া আছে নাই, তাহলে P হচ্ছে এটা হচ্ছে 2P হয়ে যাবে, খুব ভালো কথা। V1 এর ভ্যালু দেওয়া আছে 0.01, T1 এর ভ্যালু হচ্ছে কত 298, আর এখানের মধ্যে V2 এর ভ্যালু আমরা বের করতে চাই 50 ডিগ্রি সেন্টিগ্রেড, 25কে দ্বিগুণ করলে কত হয়, 25কে দ্বিগুণ করলে তো হচ্ছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হবে, তাই না? তাহলে কত 323, তাহলে বলো এটা কত হয়, কত হয়, পি আর পি তো বাদ চলে যাবে, সেটা 2 হয়ে যাবে, রাইট? তাহলে কত হয় 0.01 ইন্টু 323 ডিভাইড বাই 2 ইন্টু 298, তাহলে কত হয় এটা 5.49। তো অ্যান্সার নাই নাকি, 5.41, আচ্ছা 5.41 এটা হচ্ছে তাহলে কেলভিনে দ্বিগুণ করছে, তাই তো?
ওকে, তার মানে হচ্ছে এখানে যেটা করতে চাইছে বেসিক্যালি সেটা হচ্ছে এটাকে হচ্ছে 298 নেওয়ার পরে দ্বিগুণ করছে। খুব ভালো কথা। তার মানে হচ্ছে এখানে কি, এটা হচ্ছে 298 কেলভিন দ্বিগুণ করার পর এটা হয়ে গেছে কত, 2 গুণ 298 কেলভিন এরকম নিতে চাইছে। তাহলে এখানে চলো ভ্যালু বসাই, 2 গুণ 298 এটা বসাতে চাইছে, তাহলে কি 2 2 বাদ হয়ে যাবে, তাহলে কত থাকে 298 বাদ হয়ে যাবে, তাহলে V2 এর ভ্যালু আসবে 0.01 এত লিটার হয়ে যাবে। ঠিক আছে, এটা করে ফেলো, তাহলে অ্যান্সার হবে এই নাম্বারটা। হ্যাঁ, এই নাম্বার বলতে 0.01 হবে আর কি। মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে যেটা করা উচিত সেটা হচ্ছে 25কে দ্বিগুণ করা উচিত, মানে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ধরে করা উচিত, বাট 50 ডিগ্রি করলে যে অ্যান্সারটা আসে ওটা অপশনের মধ্যে নাই। সো তখন বোঝাই যাচ্ছে যে তারা কেলভিনে তাপমাত্রা দ্বিগুণ করার কথা এখানে বলা হয়েছে। সো এই আর কি। হ্যাঁ, আচ্ছা চলো তাহলে পরেরটাতে যাবো আমরা। পরেরটার মধ্যে কি হয়েছে, পরেরটার মধ্যে আমরা বলছি একটি গাড়ির চাকার 4টি টিউবকে একই আকারের সমচাপ ও তাপমাত্রা ভিন্ন ভিন্ন N2 দ্বারা পূর্ণ করা হলো, কোনটি পূর্ণ হতে সবচেয়ে কম সময় লাগবে? কারণ কি যার ভর সবচেয়ে কম, তাই না? N2 আছে 4টা বলছে না, 4টা বলছে তো, এখানে মনে হয় হাইড্রোজেন আছে, সরি এখানে হাইড্রোজেন আছে। হ্যাঁ, N2O2, এবার ঠিক আছে, N2 তারপর কি O2 তারপর H2 তারপর হিলিয়াম। তাহলে যার কি ভর কম, যার ভর হচ্ছে সর্বনিম্ন, যার ভর হবে সর্বনিম্ন তার কি বলতো, তার হচ্ছে গতি হবে সবচেয়ে ম্যাক্সিমাম, ফলে সবচেয়ে বেশি দ্রুত ফুলফিল করতে পারবে। সেখানে হাইড্রোজেনটা হবে সবচেয়ে বেশি দ্রুত ফুলফিল। ঠিক আছে, বাকিগুলো হবে না। হ্যাঁ, আচ্ছা পরেরটার মধ্যে কি ছিল, পরেরটার মধ্যে ছিল একই তাপমাত্রা ও চাপে হাইড্রোজেন গ্যাস অ্যালকাইন, এটা হচ্ছে অ্যালকাইন এর সংকেতবিষ্ট হাইড্রোকার্বনের, অ্যালকাইন ছিল একটা, ওই অ্যালকাইনের মধ্যে কি আণবিক সংখ্যাবিষ্ট বের করছিল, এর তুলনায় পর্যাপ্ত হয়, এন এর মান কত? খুব ভালো কথা, চলো তাহলে বের করি। তাহলে এখানে কি আছে যে হাইড্রোজেন এর তুলনায়, আচ্ছা আর অফ হাইড্রোজেন ইজ ইকুয়ালস টু কি হবে 3√3 ইন্টু কত বলতো, আর অফ হাইড্রোকার্বন, তাই না, আর অফ CH বা CnH2n যা ধরতে মন চায় ধরো। ঠিক আছে, CnH2n-2 এটা হয়। তাহলে এখানে কি আসবে, তার মানে আর অফ H2 বাই আর অফ জৈব যৌগ ইকুয়ালস টু কত, √m অফ জৈব যৌগ তুমি বের করবা CnH2n-2, এখানে কত আসবে, এখানে আসবে হচ্ছে লগে ওর আণবিক ভর মানে 2। তাহলে চলো ভ্যালুটা বসাই দিই, তাহলে কি 3√3 তার হোল স্কোয়ার ইন্টু হচ্ছে 2, তাহলে দেখো কত আসে 3√3 তার হোল স্কোয়ার ইন্টু 2, 3√3 তার হোল স্কোয়ার ইন্টু হচ্ছে 2, তাহলে কত আসে 54। তাহলে দেখতে হবে ভাইয়া সবগুলোর মধ্যে 54 কোনটার আসে, 54 কোনটা আসে, কার এন এর ভ্যালু চাইছে, তাই না, এন এর ভ্যালু চাইছে, তো 54 কোনটার আসবে, চলো আমরা করে দেখি একটু। আণবিক ভর 54, তাই না, তাহলে এন এর ভর কত বসালে 54 হয় এটা চেক করতে হবে, রাইট। তাহলে কত আছে এখানের মধ্যে 12n, তার মানে হচ্ছে 12n, 12n বলতে হচ্ছে লগে কার্বনের ভর হচ্ছে 12, ওইখান থেকে আসছে হাইড্রোজেনের 1, তাহলে কি 2n-2 ইজ ইকুয়ালস টু 54, তাহলে কি 12 মানে 14n হয়ে যাবে, 14n ইকুয়ালস টু 52 হয়ে যাবে। তাহলে এবার 3 12 52, 14, আমি কি কোথাও ভুল করলাম, 14, আরে ভাই 14 সাথে 54 সাথে 2 যোগ করলে 56 হয়, ছি। ঠিক আছে, তাহলে 56/14 মানে অ্যান্সার হবে 4। ঠিক আছে, তাহলে এন এর ভ্যালু 4 হবে আর কি। ঠিক আছে, 4 হয়ে যাবে ই আর কি, এইটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, তাহলে এই পর্যন্ত কাজটা করলাম আমরা। পরেরটার মধ্যে কি আছে, CH3COOH এর ক্ষারক হিসেবে কাজ করে কোনটি, বলো। ওর সাথে যখন কাজ করবো তাহলে কি এই CH3COOH ক্ষারক হিসেবে কাজ করে কোনটি উপস্থিত, তাহলে কি ও হচ্ছে একটা দুর্বল অ্যাসিড, তাই না, তাহলে ওর সাথে যদি তীব্র কোনো একটা অ্যাসিড নাও, যদি এখানের মধ্যে কোনো একটা তীব্র অ্যাসিড নাও, তখন কি এটা নাও এটা নাও, যে কোনো একটা তীব্র অ্যাসিড নাও, তখন কি হয় বলো তো, তখন কিন্তু আলটিমেটলি ও কি হয়, ওর সাপেক্ষে যেহেতু ও তীব্র, তাহলে ও এখান থেকে OH ছাড়তে বাধ্য করতে পারে। সো অবশ্যই মনে রাখবা তীব্র অ্যাসিড থাকলে তখন হবে। তাহলে এখানে অপশনের মধ্যে আছে H2SO4, তাহলে অ্যান্সার এটা হবে HCl, HNO3 থাকলেও কাজটা সেম হইতো। ঠিক আছে, তীব্র অ্যাসিডটা H+ দান করবে, দুর্বলটা OH প্রতিস্থাপন করবে। ঠিক আছে, এটাই হয়েছে। পরেরটার মধ্যে যাব, কে কেলভিন তাপমাত্রা হাইড্রোজেনের গড় বর্গমূল ভাগ হলে কোনটি সঠিক? আচ্ছা কি বললো যে CRMS অফ হাইড্রোজেন যে গ্যাসটা আছে এইটা ইজ ইকুয়ালস টু নাইট্রোজেনের √7, তাহলে হচ্ছে CRMS অফ নাইট্রোজেন এত গুণ হয়ে যাচ্ছে। তাহলে এটা ক্লাস করলাম, তাহলে কি কি হইলো বলো দেখি, তাহলে √3RT/m কেন উড়াই দিলাম, তাহলে কি আসলো √, এখানে কি 3R, টি এর ভ্যালু কত, টি এর ভ্যালু জানি না,
এম এর ভ্যালু কত 2, আর এখানে কি √7, এটা কত বলো তো √3RT, এটা হচ্ছে 28। খুব ভালো কথা, এখানের মধ্যে পুরোটা রুট উঠায় দাও, তাহলে কি স্কোয়ার 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 সব বাদ। খুব ভালো কথা, তাহলে কি থাকলো 3RT বাদ, 3RT বাদ, তাহলে 2, এটা কি কাটলে থাকবে 14, 7 14, তাহলে অ্যান্সার কত আসে? কি বের করতেছি তাহলে এখানে ঠিক, ও আচ্ছা টি তো কাটা যাবে না কারণ টি এর ভ্যালু তো সেম না। আচ্ছা সরি, দাঁড়াও এখানে প্যাচ লাগাই ফেলছি একটু, এটা আমি আবার করে দিচ্ছি। সিআরএমএস নিয়ে কাজ করবো, সিআরএমএস ইকুয়ালস টু এত আসছে, তাহলে কত আসে বলো তো? তাহলে সিআরএমএস অফ হাইড্রোজেন নিব আর সিআরএমএস অফ কি নিব, অফ নাইট্রোজেন গ্যাস নিব, এই দুটোর অনুপাত কত আসবে? √7 আসবে। তাহলে এবার কি √3RT অফ হাইড্রোজেন বাই হচ্ছে এম মানে 2, এখানে কি √3RT অফ কি বলতো নাইট্রোজেন, যেটা হচ্ছে 28 ইজ ইকুয়ালস টু হবে √7। তাহলে বলো এবার যেহেতু হচ্ছে দুই সাইডে হচ্ছে রুট আছে, তা আমরা স্কোয়ার করে দিলে সবগুলা রুট কেটে যাবে, ঠিক আছে, সবগুলা 3R বাদ হয়ে যাবে। তাহলে এখানে বলো 2 আর কাটারে করলে কত হয়, এখানে থাকবে 14, ঠিক আছে 14 হয়ে যাবে। তাহলে এখন বলো তাহলে কি কি আসলো, তাহলে এখানে যদি আমরা গুছায় লিখি তাহলে আসলো হচ্ছে টি অফ হাইড্রোজেন, টি অফ নাইট্রোজেন, ঠিক আছে। এবার 1/14 আসছিল, তো উপরে কি আসবে 14 চলে আসবে, এখানে চলে আসবে 7, তাহলে কারারে যদি করি তাহলে কত আসবে এটা বলো তো, এটা চলে আসবে হাফ, তাই না। তাহলে টি অফ H2 2 চলে আসবে এখানে, টি অফ H2 কে দ্বিগুণ করলে পাওয়া যাবে হচ্ছে টি অফ N2, তাহলে H2 আর N2 এর মধ্যে হচ্ছে N2 আসবে বড়, তাই না। তাহলে টি অফ N2 যেটা আসছে সেটা হবে কি বড়, আর টি অফ H2 আসবে ছোট, ঠিক আছে। সবাই বুঝছি তো নাকি? দেখো তো এখানে লাস্টে আমি একটু আরেকবার ক্যালকুলেশনটা বলে দিই, কারণ এখানে মনে হচ্ছে অনেকে বুঝতে নাও পারো, সেটা কিন্তু গুছাই লিখি আগে। হ্যাঁ দেখো এখানে কি হয়েছে, টি অফ H2 আছে, টি অফ N2 আছে, গুণ 14 ইজ ইকুয়ালস টু কি 7, রুট কেটে গেছে। তাহলে বলো এখানে কি আসবে, টি অফ H2 যেটা আছে কাটাটি করে দাও, তাহলে এখানে 2 থাকে, তাহলে টি অফ H2 গুণ 2 ইজ ইকুয়ালস টু টি অফ N2 হয়, তাহলে কি N2 ইজ ইকুয়ালস টু H2 এর দ্বিগুণ, তার মানে অবশ্যই কি N2 একাই কার চেয়ে বড়, H2 এর চেয়ে বড়, দ্যাটস ওয়াই N2 বড় H2 ছোট, এই যে এটা হবে, ঠিক আছে। N2 বড় H2 ছোট, এটাই হবে। ক্লিয়ার? কোন কোয়েশ্চেন আছে ভাই? নাইস। পরেরটার মধ্যে কি আছে, নিচের কোনটি শুষ্ক বা এর তুলনায় ভারী? সবসময় মনে রাখবা নাইট্রোজেন ডাইঅক্সাইড যেটা আছে, নাইট্রোজেন অক্সাইড, সেটা কিন্তু কি সবসময় আমার আর্দ্র বা শুষ্ক পানির চেয়ে ভারী হয়ে থাকে, ঠিক আছে। একটু মুখস্থ রাখবার জিনিস একটু দেখে নিও। হ্যাঁ ওকে। পরেরটার মধ্যে কি আছে, পরেরটার মধ্যে মোলার গ্যাস ধ্রুবকের সঠিক একক কোনটি? তাহলে দেখো তো ভাই কি আছে, আর এর একক 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, এরকম ছিল। তাহলে বলো এবার এখানে যখন আমি কাজ করতেছি, আচ্ছা লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন এটা নাই, তাহলে কি পরেরটা খুঁজবো, আর এর ভ্যালু কত বলো তো 8.314, তাহলে কি জুল পার মোল পার কেলভিন। এবার তুমি যদি এখানে কি করো, এটাকে আর্গে নাও, তাহলে কি আসে 8.314 আর্গ পার মোল পার কেলভিন। আর্গ মানে কি বলো তো, আর্গ মানে কিন্তু হচ্ছে, আর্গ মানে কি পার মোল পার কেলভিন, তাহলে এখানের মধ্যে হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার, এখানের মধ্যে এটা হচ্ছে না, এটা বাদ, এটাও হচ্ছে না, এটা বাদ, আর্গ পার কেলভিন হচ্ছে না, বাদ। তাহলে এখানে কি এটা হবে সেন্টিমিটার কিউব, দেখি তো লিটার, আর মোলার গ্যাস ধ্রুবকের ক্ষেত্রে পার মোল পার কেলভিন তো থাকতেছে, লিটার অ্যাটমসফিয়ারের ক্ষেত্রে অ্যাটমসফিয়ার থাকতেছে, লিটারকে যদি আমি সেন্টিমিটার কিউবে নেই, এটা ডেসিমিটার কিউব হবে বোধহয়, ভুলে করে ফেলছে, এটা ডেসিমিটার কিউব হবে, এটা ডেসিমিটার কিউব হবে। লিটার অ্যাটমসফিয়ার তাহলে মিলে, ঠিক আছে, লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, এটা ডি হবে। হ্যাঁ এটা লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন হবে, ঠিক আছে। এই লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিনকে যেটা করলে যেটা হবে সেটা হচ্ছে এটা ডেসিমিটার কিউব হবে, ডেসিমিটার কিউব অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, এই হচ্ছে আমাকে অ্যান্সার। তাহলে এটা আমার অ্যান্সার হয়ে যাবে আর কি, ঠিক আছে, অ্যান্সার হয়ে যাবে। খুব ভালো কথা। পরেরটার মধ্যে কি আছে, যে নিচের কোনটার ক্ষেত্রে ব্যানোয়াস বুবকের দাম সবচেয়ে সর্বোচ্চ হবে? যার মধ্যে পোলারিটি আছে, যার মধ্যে পোলারিটি থাকবে, যার মধ্যে পোলারিটি থাকবে সে কি বলতো, তার মধ্যে এ এর ভ্যালু সবচেয়ে বেশি হবে। তাহলে বলতো এখানে কোনটার মধ্যে পোলারিটি আছে? এই তিনজনে একজনের কাছে পোলারিটি নাই, শুধু একমাত্র অ্যামোনিয়ার কাছে কি আছে, পোলারিটি আছে। কেমনে বুঝলাম? কারণ হচ্ছে ওর তো ওই ঋণাত্মকতার পার্থক্য, ওর 3.0 ওর 2.1 বিয়োগ করলে ডিফারেন্স 0.9 হয়, ফলে সে একটা পোলার কম্পাউন্ড, ঠিক আছে। পোলার কম্পাউন্ড হইলে অবশ্যই সে কি বলতো, অবশ্যই তার ভ্যালু সর্বোচ্চ হবে, ঠিক আছে।
ভূপৃষ্ঠের ক্ষেত্রে সর্বোচ্চ প্রযোজ্য উক্তটি কোনটা, যে ভূপৃষ্ঠ হতে উপরের দিকে গেলে বায়ুর ঘনত্ব কমে যায়। খুব ভালো কথা, সত্য কথা, এটা একটা। ঘূর্ণিঝড় সৃষ্টি করতে সাগরের তাপমাত্রা স্বাভাবিক উপরে থাকতে হয়, কথা সত্য কথা। পানি গ্যাসের মধ্যে সংঘর্ষ করে চাপের সৃষ্টি হয়, এটাও সত্য কথা। তাহলে অ্যান্সার তিনোটাই হয়ে যাবে। হ্যাঁ, অ্যান্সার হবে তিনোটাই। ওকে, সবগুলো সত্য। পরেরটার মধ্যে কি হয়েছে, গ্যাসের গতিতত্ত্বের ক্ষেত্রে উক্তিগুলো যেটা রাখতে হবে সেটা কি, অণুগুলো গোলাকার ও অস্থিতিস্থাপক না, অবশ্যই সেগুলো গোলাকার এবং স্থিতিস্থাপক। না সেটা স্থিতিস্থাপক। গ্যাসের গড় তাপমাত্রা পরম তাপমাত্রা সমানুপাতিক, অবশ্যই এটা সত্য। তারপর কি গ্যাস অণুগুলোর সংঘর্ষ সম্পূর্ণ স্থিতিস্থাপক, দেখছো এই 2 আর 3 সত্য হবে, তাহলে 2 আর 3 সত্য হবে। ঠিক আছে ভাই, 2 আর 3 সত্য হবে, খুব ভালো কথা। পরেরটার মধ্যে কি আছে, যে নিচেগুলোর মধ্যে কি হয়েছে, অবশ্যই বর্গমূল সম্বন্ধে মানে সবগুলো বলি। সিআরএমএস হবে সবচেয়ে বড়, তারপর হবে সি অ্যাভারেজ, আর সবচেয়ে ছোট হবে সিএমপি, মোস্ট প্রবাবল বা কি সম্ভাব্যতম বেগ। সো অবশ্যই 1 নাম্বারটা সত্য, আরএমএস সবচেয়ে বড়। গতিশক্তি নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় অবশ্যই। এখানের মধ্যে হচ্ছে কি ইকে ইজ ইকুয়ালস টু মানে লাইক ওই যে হাফ এমসি স্কোয়ার যেটা ইউজ করা হয় না, সরি অনুর গতিশক্তি, হ্যাঁ এমসি স্কোয়ার, এই সি যেটা বের করা হয়, এই সি কিন্তু আলটিমেটলি কি হচ্ছে পিভি ইকুয়ালস টু 1/3 mn সি স্কোয়ারের ক্ষেত্রেও এই দুটোর ক্ষেত্রে যে সি ব্যবহার করা হয় এটা কিন্তু কি সি আরএমএস, সো অবশ্যই ইউজ করা হয়। পরেরটা কি, গতিশক্তির মান তার আয়তন ও চাপের উপর নির্ভরশীল। হ্যাঁ হইতেই তো পারে, গতিশক্তি যেটা আছে সে গতিশক্তি কি 3/2 nRT এটা আছে, সো nRTর জায়গায় পিভি বসায় দাও, তো এখানে কি চাপ ও আয়তনের উপর নির্ভর করতেই পারে। সো অ্যান্সার কিন্তু তিনোটাই হবে, তাহলে অ্যান্সার হবে তিনোটাই, এই যে এইটা হবে আমার অ্যান্সার। হ্যাঁ, আমার অ্যান্সার কিন্তু তিনোটাই, তাপমাত্রা, গ্যাসের গতিশক্তির মান তার আয়তন ও চাপের উপর নির্ভরশীল। হ্যাঁ হইতে পারে সবগুলাই, ঠিক আছে। আচ্ছা, তারপরটার মধ্যে কি আছে, যে মিঠা পানির আলোকে উক্তিগুলো লক্ষ্য করো। 1 নম্বরের মধ্যে মিঠা পানির পিএইচ মান 7 না, কখনোই 7 হয় না, হালকা কি হয়, হালকা ক্ষারীয় টাইপের হয়। তারপর কি ভূগর্ভস্থ মিঠা পানি প্রধান উৎস, এটা কথা সত্য। সারফেস ওয়াটারে HNO3 H2SO4 দ্রবীভূত থাকে না, সারফেস ওয়াটার পুরোপুরি বিশুদ্ধ থাকে, তাহলে অ্যান্সার হচ্ছে 2, মানে হচ্ছে এই অ্যান্সার শুধু 2 হয়ে যাবে। ওকে, আচ্ছা এবার কি হচ্ছে, পানিতে টিডিএস এর আদর্শ মান হচ্ছে 500, কথা সত্য, আদর্শ মান 500। তারপর কি আদর্শ ডিওর মান হচ্ছে 7 থেকে 9 এর মধ্যে, 7 থেকে 9 এর মধ্যে ভুলে গেছি ভ্যালু, 7 থেকে 9 এর মধ্যেই মনে হয়। আর লাস্টে ডিওর মান কত, 6.5 থেকে 7.5, না এটা পিএইচ এর মানটাও 6.5 থেকে 9.5, তাহলে হবে না এটা, তাহলে অ্যান্সার 1 ও 3ই হবে। হ্যাঁ, 2 নাম্বার যেহেতু ভুল তাহলে অ্যান্সার 1 আর 3 হইতে বাধ্য, ঠিক আছে। ওকে, পরেরটার মধ্যে কি আছে, মোটামুটি ভালো পানির ডিএর মান হচ্ছে 3, হ্যাঁ মোটামুটি ভালো মান 3 হবে। সিওডি অপেক্ষা সবসময় বড় হয়, বিওডি অপেক্ষা সিওডি, হ্যাঁ সিওডি ইজ অলওয়েজ গ্রেটার দেন হচ্ছে বিওডি, কথা সত্য, ঠিক আছে। আর বিশুদ্ধ পানির সিওডির মান 4 ppm, কথা সত্য, তাহলে অ্যান্সার হবে 1, 2 ও 3, এটা আমার অ্যান্সার হয়ে যাবে। খুব চমৎকার, ঠিক আছে, খুব দ্রুত আগায় যাচ্ছি আমরা। পরেরটার মধ্যে কি আছে, পরেরটার মধ্যে আছে হচ্ছে এই কোশ্চেনটা, পানির নাইট্রাইট এবং নাইট্রেট লবণ দ্রবীভূত হলে ইউট্রিফিকেশন ঘটে না, এটা হচ্ছে হলো পানিতে বর্জ্য পদার্থ বেশি হয়ে গেলে হবে না এটা। পরেরটার মধ্যে কি আছে, WHO কর্তৃক সময় হচ্ছে 0.09 ppm, ঠিক আছে এটা কথা সত্য। টিএলভির ভ্যালু 0.01। আর প্রোপানন বায়ুতে বিষাক্ত হয়ে প্যান সৃষ্টি করে, কথা সত্য, তাহলে অ্যান্সার হচ্ছে 2 ও 3, মানে একটা ভুল হলে তো বাকি দুটো হবেই, বুঝাই যায়, ঠিক আছে। তো এখানের মধ্যে বাকিটা কি, নিচের কোনটি অম্লধর্মী, অম্লধর্মী কোনটা, তাহলে অম্লধর্মী হচ্ছে কোনটা, যা হচ্ছে অ্যালকাইন, হ্যাঁ অ্যালকাইন 1 যেটা, অ্যালকাইন 1 যেটা হবে সেটা হবে অম্লধর্মী। তাহলে দেখো অপশন অ্যালকাইন 1 কোনটা আছে, ABCD বাদ, তাহলে একমাত্র অ্যালকাইন 1 হচ্ছে 1 নাম্বারটা, সো এবার এ নাম্বারটা অ্যান্সার হয়ে যাবে আর কি, ঠিক আছে, কারণ ও অ্যালকাইন 1। হ্যাঁ, তো তুমি চাইলে ওর সাথে বিক্রিয়া দিয়ে দেখতে পারো, যেখানে কি RCH2C ট্রিপল বন্ড CH আছে, সোডিয়ামের সাথে বিক্রিয়া দিছি, ফলে বলো কি হয়, একটা হাইড্রোজেন গ্যাস তৈরি করে ফেলবো, আর এখানটার মধ্যে কি হবে, এই ট্রিপল বন্ড আছে, এখানে সোডিয়ামটা বসে যাবে। কোনো অসুবিধা আছে ভাই, কোন কোয়েশ্চেন আছে, নাই। পরেরটার মধ্যে কি হয়েছে, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটা, CH4, ইজি কোয়েশ্চেন, ঠিক আছে, ইজি কোয়েশ্চেন, CH4 হয়ে যাবে। পরেরটার মধ্যে কি হয়েছে, অ্যামোনিয়াম নাইট্রেটের মধ্যে কোনটি সংযুক্তকরণ করা হয়, মনে রাখবা যে এই যে AgNO3 প্লাস অ্যামোনিয়া, এই মিক্সচারটাতে সংযুক্তকরণ করা হয় হচ্ছে অ্যালকাইন 1কে, হ্যাঁ অ্যালকাইন 1 যেটা আছে সেটাকে সংযুক্তকরণ করা হয়। এবার অপশনে কি অ্যালকাইন 1 আছে, নাই, তাহলে এখানে অ্যালকাইন 1টা আমার অ্যান্সার হয়ে যাবে আর কি, ঠিক আছে, এটা হবে আমার অ্যান্সার। পরেরটার মধ্যে কি আছে, CH3 ডাবল ও CHO, এবং এটার মধ্যে পার্থক্য, অ্যালডিহাইডের মধ্যে পার্থক্য করতে কারা ইউজ করা হয়ে থাকে মনে আছে, টলেন ফেহিলিং, তাই না, তাহলে AgNH3(OH) এটা, আর হচ্ছে কি কপার হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড যে মিক্সচার আছে সেইটা। তো এবার এই দুটো মিক্সচারকে নিয়ে কাজ করবো, তো এখানের মধ্যে এই যে এ নাম্বারটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের সুন্দর অ্যান্সার চলে আসছে, সিলভার পদক্ষেপ পরে, কপার অক্সাইড পদক্ষেপ পরে।
পরেরটার মধ্যে কি নিম্নে কোন অঞ্চলে আয়ার বর্ণালীর সাহায্যে কার্বন মূলক শনাক্তকরণ করা হয়? এটা আসবে হচ্ছে আমার 1600 থেকে 1800 মধ্যে যে অপশনটা আছে, 1600 থেকে 1800 মধ্যে অপশন আছে কোনো? হ্যাঁ, এই যে এই নাম্বারটা, হ্যাঁ 1600 থেকে 1800 বা 1900 পর্যন্ত যে অপশনটা থাকবে সেটা আমার অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? 1600 থেকে 1900। ওকে, পরেরটার মধ্যে কি আছে? জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণের বর্ণালীতে কোন নীতি ব্যবহার করা হয়? অ্যান্সার হচ্ছে আয়ার। সবসময় কি বলছি, মস্তিষ্ক অথবা বর্ণালীতে বললে অ্যান্সার কি বলতো, আয়ার বসে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে বসাই দিলাম আমরা। পরেরটার মধ্যে কি আছে? কোন যৌগটি ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া অধিক সক্রিয়? সবসময় মনে রাখবা যে অ্যালকেন এবং অ্যালকাইনের মধ্যে সবসময় কিন্তু কি বলতো, অ্যালকিনটা দ্রুত বিক্রিয়া অধিক সক্রিয় হবে, ঠিক আছে? কারণ দুইটা বন্ডকে ভাঙতে এনার্জি কম লাগে, সো অবশ্যই অ্যালকিন যেটা আছে সেটা আমার অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে ভাই? আর অ্যালকাইন বেশি অ্যাসিডিক, কথা বুঝো কিন্তু, দুটো কিন্তু ভিন্ন কথা। অ্যালকিন বেশি সক্রিয়, সে সংযুক্ত বিক্রিয়ার মধ্যে সক্রিয় হয়েছে, অপর বিকারক আছে। আর অ্যালকাইন কিন্তু বেশি অ্যাসিডিক, ঠিক আছে? অ্যাসিডিক কেন? কারণ পানিতে ছাড়লে ও নিজে নিজে H+ দান করে। অ্যালকিন কিন্তু নিজে নিজে H+ দান করতে পারে না, কিন্তু অ্যালকিন দ্রুত বিক্রিয়া করে অ্যালকোহল করে ফেলে। কথা বুঝতে পারছি? আচ্ছা চলো, পরেরটা আমাদের কি আছে? নিচের কোনটি পচা মাছের মধ্যে গন্ধ? নিচের কোনটি শনাক্তকরণে, নিচের কোনটি শনাক্তকরণে পচা মাছের মতো গন্ধ পাওয়া যায়? কেন ভাই? কারণ দেখো এখানের মধ্যে সাপোজ তোমার কাছে RnH2 আছে, এখানে কি দেওয়া হয়? ক্লোরোফর্ম দেওয়া হয়, প্লাস কি 3টা KOH দেওয়া হয়। তাহলে এখানে বলতে কি হবে? এখানে বলতে কি আর না সরি 3টা AK 3টা Cl কে নিবে, 3টা KCl, 3টা OH 3টা H কে নিবে, তাহলে কি হয়? 3টা H2O, আর লাস্টে কি হয়? এখানে R আর C, এখানের মধ্যে R and C হয়। এটাকে আমরা বলি হচ্ছে কার্বিল অ্যামিন, এবং এই যে কার্বিল অ্যামিনটা আছে এর প্রচণ্ড দুর্গন্ধ বের হয়, ঠিক আছে? এর প্রচণ্ড দুর্গন্ধ বের হয়, ঠিক আছে ভাই? ডিমের মতো পচা গন্ধ আর কি, হ্যাঁ? সো এই যে এইটা হচ্ছে আমার অ্যামিন হয়ে যাবে, প্রাইমারি অ্যামিন, অথবা অ্যানিলিন থাকলে অ্যানিলিন থাকলেও হবে, সমস্যা নেই। ওকে, পরেরটার মধ্যে কি করব? কোনটির অ্যালোফিটিক এবং অ্যারোমেটিক দুইটা ধর্মই আছে? খুবই ইজি কোয়েশ্চেন, এটা হচ্ছে ভাই টলুইন। হ্যাঁ দেখো, টলুইনের মধ্যে এর যে নিচের পার্টটা এটা হচ্ছে ভাইয়া অ্যারোমেটিক, এটা হচ্ছে ভাইয়া অ্যারোমেটিক, বাট ওর উপরের যে পার্টটা সেটা হচ্ছে ভাইয়া অ্যালিফেটিক। সো অবশ্যই ওর মধ্যে কিন্তু দুইটা ধর্মই আছে, সো অ্যান্সার হবে টলুইন ভাইয়া, ঠিক আছে? অ্যান্সার হবে টলুইন ভাইয়া, খুব ভালো কথা। পরেরটার মধ্যে কি আছে? সোডা লাইম কোনটা? সোডা খুবই সহজ, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইডের যে মিক্সচারটা আছে তাকে আমরা সোডা লাইম বলি, ঠিক আছে? এই মিক্সচারটাকে আমরা সোডা লাইম বলবো। ওকে ভাই, আর কোনো কোয়েশ্চেন আছে? নাই। পরেরটার মধ্যে কি আছে? HCHO সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে বলো সবার আগে HCHO যেটা আছে ওর মধ্যে কি আলফা হাইড্রোজেন আছে নাকি নাই? নাই। যেহেতু আলফা হাইড্রোজেন নাই তাহলে ও কি বিক্রিয়া দিবে? তাহলে ও হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া দিবে, ক্যানিজারো বিক্রিয়া দিবে। তো চলো কি হইলো? HCHO প্লাস হচ্ছে HCHO, এর মধ্যে কি দিলাম? সোডিয়াম হাইড্রোক্সাইডটা যোগ করে দিলাম। তাহলে বলো কি হবে? একটা অংশের কি হবে? জারণ হবে, ফলে এখানে কি পাওয়া যায়? ফার্স্টে অ্যাসিড, পরে অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে লবণ অ্যান্ড পানি হয়ে যায়। অপর অংশের মধ্যে কি হয় বলতো? বিজারণ হয়। তাহলে বিজারণ করলে কি হয় বলতো? এখানে বিজারণ করলে অ্যালকোহল হয়ে যায়, তাহলে CH3OH অ্যালকোহল হবে। তাহলে এখানের মধ্যে কি পাওয়া যায়? অ্যালকোহল, আর এখানে অ্যাসিডিক সল্ট হয়ে যাবে, এটা হয়ে যাবে আমার অ্যান্সার। কোন কোয়েশ্চেন আছে ভাইয়া বলো তো? আচ্ছা নাই। তাহলে পরেরটার মধ্যে কি আছে? এখানে অ্যালকাইল ডাইহালাইড আছে, খুব ভালো কথা। ডাইহালাইড যৌগের বেলা কি হচ্ছে? দুটো সদৃশ্য প্রতিসম। আচ্ছা দাঁড়াও লিখি, এটা নাহলে একটু বুঝবো না এটা আসলে। CH3 আছে, CH3 আছে, এখানে একটাতে হচ্ছে H, একটাতে হচ্ছে Br, এরকম টাইপের আছে। সো অবশ্যই কি দুইটা কার্বন বিদ্যমান আছে? হ্যাঁ, দুইটা কার্বন বিদ্যমান আছে, কথা সত্য। এটা সংকেতে ডি এবং এল সমান সম্ভব, অবশ্যই সম্ভব, ডি এবং এল দুটোই হবে। তুমি যদি একটু ক্রস গুণ করো, এখানে যদি H, এখানে যদি Br দিয়ে দাও, তাহলে কিন্তু এর ডি অথবা এল, আর দর্পণ প্রতিবিম্ব যদি তুমি নাও তাহলে এর কিন্তু উল্টাটাও সম্ভব, তাই না? একটা ডি হলে একটা তো এল হবেই, বুঝাই যাচ্ছে। হ্যাঁ, একটা যদি ডি হয় তার অপরটা কিন্তু এল হইতে বাধ্য। হ্যাঁ, এল হইতে কিন্তু বাধ্য। সো অবশ্যই ডি আর এল সম্ভব। এর একটা মেসো সমানও আছে, এটা কিন্তু ফার্স্টেই আঁকছিলাম যে ভাই CH3 আছে, CH3, এখানের মধ্যে H, এখানেও H, এখানেও Br, এখানেও Br। সো অবশ্যই পসিবল, এটা কিন্তু মেসো যোগ আছে এর, ঠিক আছে? সো অবশ্যই কি হবে? এখানের মধ্যে 1 2 3 সবগুলো ঠিক হবে, এটা হচ্ছে আমার অ্যান্সার। খুব ভালো কথা, সুন্দর কোয়েশ্চেন। তারপরটার মধ্যে কি আছে? মনোহাইড্রিক অ্যালকোহল সংকলন করা হয়। দেখো তো ভাই, এই যে অ্যালকোহল আছে এর সংকলন করতে কার ইউজ করা হয়? সোডিয়ামকে ইউজ করা হয়। তাহলে কি RONA প্লাস হাইড্রোজেন গ্যাস তৈরি হয়, খুব ভালো কথা। এই পরটার মধ্যে PCl5 দেওয়া হয়, ফলে কি হয় বলো তো? এখানে RCl
HCl প্লাস কি বলতো POCl3। এবার এর মধ্যে কি আবার কি অ্যামোনিয়া যোগ করা হয় না? তাহলে কি অ্যামোনিয়া আর HCl মিলে কি করা হয়? সাদা ধোঁয়া তৈরি করে। কার সাদা ধোঁয়া? অ্যামোনিয়াম ক্লোরাইড যেটা আছে ওর সাদা ধোঁয়া তৈরি হয়। তাহলে বলো অ্যান্সার কোনটা কোনটা হবে? এ আর বি। মনে রাখো স্যালিসাইলিক অ্যাসিড দিয়ে শুধু অনলি মিথানল সংযোজন করা যায়, অনলি মিথানল সংযোজন করা যায়। সো অবশ্যই এটা সমবায়িক করা যায় না কিন্তু। তাহলে অ্যান্সার কিন্তু 1 ও 2 হবে। অ্যান্সার কিন্তু 1 ও 2 হবে, সাবধান, ঠিক আছে? 1 ও 2 হবে। ওকে, পরেরটার মধ্যে কি আছে? RiCN এ কাজ করতেছি। তাহলে বলো এটা কি হচ্ছে? তাহলে এখানে CH3I আর এখানে আছে হচ্ছে KCN। তাহলে বলো কি কি হবে? এটা কি প্লাস মাইনাস মাইনাস প্লাস। তাহলে কি কে আর আই মিলে কি উৎপন্ন করতেছি? KI তৈরি করতেছি। আর এখানে কি তৈরি হচ্ছে? CH3CN, সায়ানাইড হয়ে গেছে। এবার এই সায়ানাইডকে আদ্য বিশ্লেষণ করব পানি এবং H+ দিয়ে। তাহলে বলো এখানে কি নাইট্রোজেন হয়ে যাবে কি অ্যামোনিয়া, আর এখানে কি কার্বন হয়ে যাবে অ্যাসিড। তাহলে এটা CH3COOH হয়ে যাবে। তাহলে এখানে অবশ্যই কি অ্যাসিড আর অ্যামোনিয়া পাওয়া যাচ্ছে, অ্যাসিড অ্যামোনিয়া। সো এখানে অ্যান্সার হবে 2 ও 3। ওকে, এটাই আমার অ্যান্সার। ওকে, চলো তাহলে এই পর্যন্ত চলে আসছি। তো এই আর কি আমাদের অবস্থা। সো আমরা মোটামুটি সবগুলো শেষ করে ফেলছি। খুবই সুন্দর একটা চমৎকার রিভিশন হয়ে গেল একই সাথে। তো কোয়েশ্চেন মোটামুটি ভালোই সহজ ছিল, বাট মাঝখানে কিছু কিছু আমার MCQ টাইপের কোয়েশ্চেন ছিল, যেগুলো মুখস্থ টাইপের কোয়েশ্চেন। বাট কেমিস্ট্রিতে সবসময় এরকম টাইপের কোয়েশ্চেন আসে, জাস্ট ওই হিন্টটা দেওয়ার জন্যই। কারণ হচ্ছে তুমি লাস্ট 2 বছর মানে 23-24 বা 23 বা 22 এই কোয়েশ্চেনগুলো দেখলেই বুঝবা যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা বইতেই কিন্তু আমার কি ছিল, কিছু কিছু মুখস্থ কোয়েশ্চেন ছিল। সো এই জন্য আমরাও কিছু মুখস্থ কোয়েশ্চেন দেওয়ার ট্রাই করছি, বাট বাকি সবগুলো কোয়েশ্চেন কিন্তু ভয়াবহ সহজ ছিল। সো সবাইকে হচ্ছে অনেক ধন্যবাদ এত সুন্দর করে ক্লাসটা নেওয়ার জন্য। আর ইনশাল্লাহ যদি তোমাদের উপকার হবে। আর এত বড় ক্লাস, সো ভুল হইতেই পারে, ঠিক আছে? যদি কারো কোনো কিছু জায়গায় ভুল মনে হয় অবশ্যই আমাকে জানাবা, ইনশাল্লাহ আমি ঠিক করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।